হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের এটা আয়ন শনাক্তকরণের একবারে লাস্ট লেকচার হচ্ছে আজকে। এটার পর আমাদের আয়ন শনাক্তকরণটা শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারের শুধুমাত্র একটা টপিকে বাকি থাকবে, সেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, তাহলে আমরা লেকচারটা শুরু করি। একটু দেখো, আমরা লাস্ট হচ্ছে কি তোমার কার্বনেট আয়ন টেস্ট। হ্যাঁ, কার্বনেট আয়ন টেস্ট, CO3 আয়ন শনাক্তকরণ। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন দেখো, তাহলে আমরা এখানে কি করতে হবে? ঠিক একই রকম সালফেটের মতোই কার্বনেট। কার্বনেট আয়ন শনাক্তকরণের সময় আমাকে কার্বনেটের একটা লবণ নিতে হবে। এটা হচ্ছে কি তোমার কার্বনেট লবণ। এই কার্বনেট লবণের মধ্যে আমাকে পানি অ্যাড করে আমাকে তৈরি করতে হবে কি তোমার মূল দ্রবণ। এই তোমার মূল দ্রবণ তৈরি করতে হবে। এই মূল দ্রবণ থেকে আমাকে কি করতে হবে? 2 থেকে 3 ml আমাকে এখান থেকে তোমার এই মূল দ্রবণের 2 থেকে 3 ml নিয়ে নিতে হবে। এখানে আমরা কি রিয়াজেন্ট হিসেবে বেরিয়াম নাইট্রেট আমরা এখানে যোগ করব। একই রকম তোমার সালফেট আয়ন শনাক্তকরণে যেমন বেরিয়াম নাইট্রেট ব্যবহার করছি, ঠিক একই ভাবে কার্বনেট আয়ন শনাক্তকরণে আমরা এখানে কি করব? বেরিয়াম নাইট্রেট কি করব? অ্যাড করব। এখানে আমরা কি বেরিয়াম নাইট্রেটটা তোমার অ্যাড করব। এই রিয়াজেন্টটা যখন এখানে আমরা অ্যাড করব, তখন দেখা যায় এখানে হোয়াইট পিপিটি পড়ে। এখানে কি দেখা যায়? হোয়াইট পিপিটি পড়ে, হোয়াইট প্রিসিপিটেট। ঠিক একই রকম আমরা যখন সালফেট আয়ন শনাক্তকরণ করছি, ঠিক বেরিয়াম নাইট্রেট যোগ করছি, এখানে সাদা পদক্ষেপ। বাট সালফেটের ক্ষেত্রে এটা এই সাদা পদক্ষেপটা HCl এর সাথে বিক্রিয়া করে না, HCl এ অদ্রবণীয় ছিল। বাট এটার ভিতরে আমরা যদি লঘু HCl যদি অ্যাড করি, তখন দেখা যায় এই সাদা পদক্ষেপটা HCl এ কি হবে? দ্রবণীয় হবে। দ্রবণীয় মানে কি? হোয়াইট পিপিটিটা HCl এর সাথে কি করবে বলতো? বিক্রিয়া করবে। হোয়াইট পিপিটি HCl এর সাথে এখানে কি ঘটবে? বিক্রিয়া করবে। এইজন্য হোয়াইট পিপিটি এখানে আর থাকবে না। অর্থাৎ হোয়াইট পিপিটি এখানে কি? হোয়াইট পিপিটি তোমার কি হবে? দ্রবীভূত হবে। দ্রবীভূত। তুমি দেখো, এটার যদি আমরা রাসায়নিক বিক্রিয়াটা যদি কনসিডার করি, দেখো আমরা যদি এটা রাসায়নিক বিক্রিয়া যদি কনসিডার করি, তাহলে এখানে আমি কার্বনেট কি কোন একটা সল্ট, এটা হচ্ছে কার্বনেট, এখানে যদি বিক্রিয়াটা কনসিডার করি, তাহলে এটা কি কার্বনেট 2 এটার সাথে আমরা যোগ করছি কি বেরিয়াম নাইট্রেট। তাহলে এটা কোন কোন ফরম্যাটে থাকবে? ইকুয়াস। কারণ কার্বনেট তো একটা থাকে না, এটা সল্ট আকারে থাকে, হয় সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, যে কোনো একটা থাকে। এখন এই ঋণাত্মকটা, এটা যোজনী কত? 2, এটা +2, তাহলে এটা চার্জ কত? -2। এই ঋণাত্মকটা কি করবে? এখানকার ধনাত্মকের সাথে যোগ করবে। ঋণাত্মকটা যদি ধনাত্মকের সাথে যোগ হয়, তাহলে বেরিয়াম কার্বনেট তোমার তৈরি হবে। আর এখানে নাইট্রেটটা কি হবে? আলাদা হয়ে যাবে, এখানে 2NO3-। যেহেতু নাইট্রেটের যোজনী কত? দুটোর জন্য চার্জ সংখ্যা কত? -2, তাহলে একটার জন্য চার্জ সংখ্যা কত হবে? -1। সো এটা যোজনী কত হবে? 1। জারণ সংখ্যা কত? -। এটা। তাহলে এই সাদা পদক্ষেপটা আসলে কার জন্য আমরা পেয়ে থাকি? এই সাদা পদক্ষেপটা পেয়ে থাকি কি তোমার এখানে কয়টি উপাদান পাওয়া যাচ্ছে? 2টা। তাহলে কোন উপাদানের মধ্যে কার্বনেট উপাদানটা আছে? বেরিয়াম কার্বনেট। এখানে সাদা পদক্ষেপটা আসবে কার জন্য? বেরিয়াম কার্বনেটের। এখানে সাদা পদক্ষেপটা আসবে কার জন্য? এই বেরিয়াম কার্বনেট। এটা দেখো, এটা বোঝার ট্রাই করো। এখন এই সাদা পদক্ষেপের মধ্যে আমি অ্যাড করছি কাকে? HCl। সাদা পদক্ষেপের মধ্যে আমরা যদি HCl যদি অ্যাড করি, তখন দেখা যাবে কি এই সাদা পদক্ষেপটা দ্রবীভূত হবে। তখন আমাদের রিঅ্যাকশনটা কি হবে সেটা একটু দেখো। এটা কি তোমার বেরিয়াম কার্বনেট, এর ভিতরে আমরা অ্যাড করছি কি লঘু HCl। তাহলে এখানে কি বেরিয়ামটা কি প্লাস, এটা কি মাইনাস, এটা কি তোমার +1 আর এটা কি তোমার মাইনাস। তাহলে এই ধনাত্মকটা যোগ হবে কার সাথে? এখানকার কার সাথে? ক্লোরিনের সাথে। তাহলে এই বিটা Cl এর সাথে অ্যাড হলে এখানে তৈরি করবে কি বেরিয়াম ক্লোরাইড। এটা লিখলাম।
বেরিয়ামের যোজনী কত 2, তাহলে কয়টা সিএল কে ধরছে 2টা, তাহলে এখানে 2 মাইনাস। তাহলে এখানে তোমার তৈরি হবে কি এই ধনাত্মক আর এই ঋণাত্মক, এই ধনাত্মক আর ঋণাত্মক এরা যুক্ত হয়ে তৈরি করে কি কার্বন গ্যাস H2CO3। এটা কি তোমার H2 আর এটা কি CO3 তৈরি করে কি H2CO3 কার্বন গ্যাস। এই অ্যাসিডটা অনেক দুর্বল, দুর্বল হওয়ার কারণে এটা কি উৎপন্ন হওয়ার সাথে সাথে ভেঙে যায়। এটা খুব দুর্বল, উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা কি এটা অনেক বেশি উইক, এটা কি তোমার উইক, এটা কি উৎপন্ন হওয়ার সাথে সাথে ভেঙে যায়, ভেঙে হয়ে তোমার তৈরি করে কি কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি করে পানি। এই কারণে এই রিঅ্যাকশনে আমরা এটা দেখাবো, আমরা এই রিঅ্যাকশনে দেখাবো এটা এটার সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি করে পানি। তাহলে আমি যদি এটাকে একটু এদিকে লিখি তাহলে এটা কি কার্বন ডাই অক্সাইড আর এই কি তৈরি করে পানি। আসলে তোমার তৈরি হয় কোনটা H2CO3, এটা আসলে কি বলতো উইক, এটা আসলে কি বলতো উইক, এটা তৈরি হয়। এটা দুর্বল হওয়ার কারণে এটা কি হয় ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে কি কার্বন ডাই অক্সাইড পানি। দেখো এখানে হাইড্রোজেন কয়টা 2টা, কার্বন কয়টা 1টা, দেখো অক্সিজেন কয়টা 2 এর 1 কত 3, তাহলে এটা তোমার তৈরি। তাহলে এই হচ্ছে তোমার রিঅ্যাকশন। পরীক্ষার খাতায় কিন্তু এটা লেখা যাবে না, কারণ এই অ্যাসিড এই ফর্মে থাকে না, এটা কি হয়ে যায় বিশ্লেষিত হয়ে যায়, তোমাকে এটাই লিখতে হবে। এটা যদি লেখো তাহলে টিচার পেতে পারে। তাহলে এই হচ্ছে টোটাল রিঅ্যাকশন। আসলে আমার কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এর কমেন্টসে জানাতে হবে তুমি বুঝছো কিনা, হ্যাঁ তাহলে তুমি টপিক আগাতে পারবে না। ওকে, এরপর বোঝার ট্রাই করো। এখন আমাদের এই অম্লীয় মূলকের একবার লাস্ট অংশটা পড়াচ্ছি, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন টেস্ট। এটা হচ্ছে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ পরীক্ষায় আসে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে ক্লোরাইডের লবণ দিতে হবে। এটা কি তোমার ক্লোরাইড লবণ, এটা ঠিক একই ভাবে আমরা ভিডিওতে আসব। এখানে আমাদের পানি যোগ করে আমাকে তৈরি করতে হবে কি মূল দ্রবণ, এটাকে আমাকে তৈরি করতে হবে কি মূল দ্রবণ। এখন এখান থেকে আমরা কি করব 2 থেকে 3 ml নেব, এখানে আমরা কি করব মূল দ্রবণ 2 থেকে 3 ml। এই দ্রবণের মধ্যে আমরা বিকারক হিসেবে যোগ করব কোনটা সিলভার নাইট্রেট। এই বিকারকগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই দ্রবণের মধ্যে আসলে যোগ করব কি তোমার সিলভার নাইট্রেট। আমরা দেখব ভিডিওটা। সিলভার নাইট্রেট যখন আমরা অ্যাড করব তখন দেখা যায় এখানে একটা সাদা পদার্থ চলে আসে। এই দ্রবণের মধ্যে কি হয় এরকম সাদা পদার্থ চলে আসে। এই সাদা পদক্ষেপটাকে আমরা 2 ভাগে ভাগ করব। সাদা পদক্ষেপটাকে আমরা যেটা আসবে সেটাকে আমি 2 ভাগে ভাগ করে দেব। এটা নাকি 2 ভাগে ভাগ করব, এই হোয়াইট পিপিটিকে এটাকে 2 ভাগে আমি ভাগ করে নেব এরকম। এখন তুমি কি করবা, এই হোয়াইট পিপিটির ভিতরে একবার তুমি নাইট্রিক অ্যাসিড অ্যাড করবা। এখানে কি তুমি লঘু নাইট্রিক অ্যাসিড এখানে অ্যাড করবা।
আর আরেকটা এই সাদা অদক্ষেপকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তুমি একটা টেস্ট টিউবে কি করবে, নাইট্রিক অ্যাসিড তুমি কেনা, তাহলে তোমাকে আবার করতে হবে। তুমি যদি এটাকে একবারে যদি তুমি করতে চাও তাহলে তোমাকে করতে 2 থেকে 3 ml দিলে আসলে তোমার ভাগ করাও যায় না। তুমি যেটাকে ভাগ করবা সেটা করা যায় না, এটা পুনরায় দুইবার ইউজ করতে হয় আসলে। তাহলে তোমার কি হয়, এটাও কি তোমার এটার কি হোয়াইট পিপি, তুমি 2 থেকে 3 ml দিলে এটার পরিমাণটা খুবই কম হয়, তুমি ভাগ করবাও বাকি, হ্যাঁ এটা ভাগ করার সুযোগ নেই। তার মানে এই প্রসিডিউরটা তোমাকে আবার করে আসতে হবে। তার মানে এই হোয়াইট পিপিটির ভিতরে তোমাকে নাইট্রিক অ্যাসিড দিতে হবে। নাইট্রিক অ্যাসিড দিলে হোয়াইট পিপিটি আর নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, এখানে কোনো কি হয় না, বিক্রিয়া হয় না, এখানে বিক্রিয়া হয় না। আর এখানে তুমি যদি বিকারক হিসেবে আরেকটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি এই হোয়াইট পিপিটির মধ্যে যদি অ্যাড করো, হোয়াইট পিপিটির মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করো, তখন এই হোয়াইট পিপিটিটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আর এই হোয়াইট পিপিটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করার কারণে হোয়াইট পিপিটি কি হয়ে যায় বলো তো, তোমার হোয়াইট পিপিটি তোমার কি হয়ে যায়, ডিসলভ হয়ে যায়, দ্রবীভূত। এখন আমরা এটাকে যদি সামারি করি, তাহলে আমার মূল দ্রবণের সাথে সিলভার নাইট্রেট যোগ করে সাদা অদক্ষেপ, এই সাদা অদক্ষেপটা নাইট্রিক অ্যাসিডের সাদা অদক্ষেপই থাকবে, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই সাদা অদক্ষেপটা কি হয়ে যায়, দ্রবীভূত। এখন আমরা জানতে হবে এই টোটাল বিক্রিয়াটা আসলে কি হয়। এটা দেখো, এটা বিক্রিয়া, বিক্রিয়ায় আমি এখানে কি নিলাম, ক্লোরাইড আয়ন। ক্লোরাইডটা অবশ্যই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এই ফর্মে থাকবে, তার মানে এটা একুয়াস ফর্মে আছে। রিয়াজেন্ট হিসেবে যোগ করছি কি, সিলভার নাইট্রেট, তাহলে এটা প্লাস আর এটা কি মাইনাস। তাহলে এই ঋণাত্মকটা তোমার অ্যাড হয় কি এখানকার ধনাত্মক, এই সিলভার আয়নের সাথে। তার মানে কি এখানে তৈরি করে কি সিলভার ক্লোরাইড, আর এখানে তৈরি করে কি NO3-। এখন দেখো এখানে কিন্তু দুটো উপাদান তৈরি হয়েছে তোমার, তাই দুটো উপাদানের মধ্যে কোনটার কারণে সাদা অদক্ষেপটা পড়ে, কারণ এটা যদি যোগ করি সাদা অদক্ষেপ আসে, তাহলে ক্লোরাইড আয়নটা আসে কার মধ্যে, এই প্রথম উপাদানটা। এই কারণে এই যৌগটার কারণে তোমার কি হবে, এই সাদা পদক্ষেপটা কি হোয়াইট। ওকে, এটাকে এভাবে করলাম। এখন তুমি দেখো এটার ভিতরে আমি সোডিয়াম নাইট্রিক অ্যাসিড যখন যোগ করি তখন কোনো বিক্রিয়া হয় না, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করি তখন বিক্রিয়াটা হয়। তাহলে এই সিলভার ক্লোরাইড, একটু দেখো এই যে তোমার সিলভার ক্লোরাইড আছে, এই সিলভার ক্লোরাইডের মধ্যে যে সাদা অদক্ষেপটা কি সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডের মধ্যে আমি অ্যাড করছি কাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি দেখো এটা প্লাস আর এটা মাইনাস। এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আসলে মানেটা কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে NH3 এর মধ্যে পানি মিশিয়ে দাও, NH3 এর মধ্যে কি মিশিয়ে দাও, পানি। দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন 3 আর 2 কত 5, এই 4 আর 1 কত 5, অক্সিজেন কয়টা 1, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দুটো যৌগ, একটা থাকে অ্যামোনিয়া আর একটা থাকে পানি। তোমার এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে একটা জটিল টাইপের একটা যৌগ তৈরি করে। যখনই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো একটা আয়ন বিক্রিয়া করে, তুমি মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই আয়নটা যদি হয় তোমার ডিবলক টাইপের, যদি তোমার ধাতু পায়, আমরা এস বলক, পি বলক, ডি বলক আমরা জানি। কোন একটা মৌলের লাস্ট ইলেকট্রনটা যদি এস এ যদি প্রবেশ করে তখন এস বলক, যদি লাস্ট ইলেকট্রনটা যদি পি তে প্রবেশ করে তখন আমরা সেটাকে পি বলক, লাস্ট ইলেকট্রনটা যদি ডি তে প্রবেশ করে তখন তাকে আমরা কি ডি বলক। সবসময় মনে করবা যদি জিঙ্ক আয়ন যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে জটিল যৌগ, কপার আয়ন যদি বিক্রিয়া করে জটিল যৌগ, এটা যদি সিলভার আয়ন যদি বিক্রিয়া করে জটিল যৌগ, অলওয়েজ তোমার কি হবে জটিল যৌগ তৈরি হবে। তোমার ওই থার্ড ব্র্যাকেটের ভিতর ওই যে লিগ্যান্ড দিয়ে যেটা আমি তোমাকে বুঝিয়েছিলাম, এই সিলভার যেমন কপার আয়ন কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে, 4টা। সোডিয়াম তোমার কি জিঙ্ক আয়ন, এগুলো কাদের জন্য হবে, তোমার 21 এর পরবর্তী মৌলগুলো। 21 এর পরবর্তী মৌলগুলো কি তোমার ডিবলক টাইপের কি বলতো মৌল। এখন দেখো এই সিলভার আয়নটা তোমার যেমন কপার আয়নটা 4টা লিগ্যান্ডকে ধরতে পারে, জিঙ্ক আয়ন কি 4টা লিগ্যান্ডকে ধরতে পারে, Fe2+ কি 6টা লিগ্যান্ডকে ধরতে পারে, Fe3+ কি 6টা লিগ্যান্ডকে তোমার ধরতে পারে। এরকম একটা বোর্ডে ক্যালকুলেশন দেখেছি।
Ag প্লাস এই দুইটা লিগ্যান্ডকে সে ধরে রাখতে পারে। সে যখন জটিল যৌগটা তৈরি করে কয়টাকে ধরতে পারে? দুইটা। কয়টাকে ধরতে পারে? দুইটা। তাহলে এই Ag প্লাসটা এখানকার লিগ্যান্ড হিসেবে কাকে ধরে? অ্যামোনিয়া। তাহলে কয়টা লিগ্যান্ডকে ধরে? দুইটা। এটা Ag, এটা Mc। এটার ক্যালকুলেশন কিন্তু ওটার মতো কিন্তু মিলবে না তোমার। তোমার কপার প্লাসের জন্য, কপার 2 প্লাসের জন্য, Fe2+ এর জন্য, তারপর Zn2+ এর জন্য, Fe3+ এর জন্য যে ক্যালকুলেশনটা দেখাইছি তোমাকে, যে এই আয়নটা এই কয়টা লিগ্যান্ডকে ধরে, কেন ধরে সেটা একটা ক্যালকুলেশনে আমি তোমার বোর্ডে দেখাইছি। বাট সিলভার আয়নটা কি ওই ক্যালকুলেশনটাকে ফলো করে না, কারণ ওই টেবিলটা তোমার অনেক আয়ন কি তোমার ওটাকে তোমার ফলো করে না। যারা যারা ফলো করে তাদেরকে আমরা দেখাইছি। অনেকে ফলো করে, আবার অনেকে কি করে না, ফলো করে না। এখন দেখো তোমাকে একটু মনে রাখতে হবে সিলভার আয়ন কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে? দুইটা। তাহলে এখানে কি তোমার এই তোমার দুইটা। এখন তোমাকে দেখতে হবে, দেখো একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা অ্যামোনিয়া তৈরি হয়, যে সিলভার আয়ন কয়টাকে ধরতে পারে? দুইটাকে। তাহলে এখানে তোমার কি ঘটবে? তোমার এখানে কয়টা লাগবে? এখানে অ্যামোনিয়া দুইটার জন্য তোমার কয় অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে? দুই অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু কোনো যোজনী না, এটা কিন্তু যোজনী কোনো এক্সচেঞ্জ। যেমন কপারের যোজনী 2, সে লিগ্যান্ড ধরে কয়টা? 4টা। তোমার জিঙ্কের যোজনী 2, সে লিগ্যান্ড ধরে কয়টা? 4টা। Fe3+ এর যোজনী কত? 3, সে লিগ্যান্ড ধরে কয়টা? বলতো 6টা। তাহলে এই Ag+ কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে? দুইটা। তাই এই অংশটা চার্জ কি আগে দেখো। এই Ag+ এটার চার্জ কি? +1। এটা চার্জ কি? +1। অ্যামোনিয়া এটার চার্জ কি? এটা চার্জ নিরপেক্ষ 2 ইনটু কি বলতো? 0। কারণ অ্যামোনিয়া একটা যৌগ, যা জারণ সংখ্যা কত? 0। 2 ইনটু 0, তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে কত হবে? প্লাস। এটা টোটালটা ক্যালকুলেশন করলে কত হবে? +1। তাহলে এটা চার্জ কত? +1। এখন দ্রবণে তো এটা কি হবে? এটা আসলে কি ধনাত্মকের সাথে কি ঋণাত্মক আকারে থাকবে। এখানে এই অংশে ঋণাত্মকটা আছে, এই অংশে এখানে ঋণাত্মক না, এখানে আছে কি? দুইটা অ্যামোনিয়া চলে গেছে, আছে কি? দুই অণু পার। তাহলে ঋণাত্মকটা আছে HCl, তখন এটার সাথে গিয়ে কি হয়? HCl। আর এখানে তোমার কি বাকি? এখানে তৈরি হয় কি? এই দুই অণু পার। এই দুই অণু কি? এখানে পানি তোমার তৈরি হয়। এটা দ্রবণীয়, এই যৌগটা কি? দ্রবণীয়। তাহলে এখানে দেখো এই যৌগটা, এই সিএলটা কি বলতো? মাইনাস। আমি যদি এই যৌগটার নাম বলতে চাই, দেখো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা প্রথমে আছে, তাহলে এটা ধনাত্মক। আর এটা যদি শেষে থাকতো তাহলে হতো কি? ঋণাত্মক। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে লিগ্যান্ডকে বলতে, এটা কি 2, 2 কে আমরা গ্রিক ভাষায় কি বলি? ডাই। NH3 কে লিগ্যান্ডের ভাষায় আমরা কি বলি? অ্যামিন। এটাকে আমরা কি বলি? অ্যামিন। Ag ধনাত্মক বলয়ের মধ্যে আছে, এই কারণে সিলভার। আর যদি ঋণাত্মক বলয়ের মধ্যে যদি থাকতো তখন এটা কি হতো বলতো? সিলভার থাকতো। তখন তার নামটা কি হয়ে যেত বলতো? চেঞ্জ হয়ে যেত। এটা কি ধনাত্মক বলয়ের মধ্যে Ag, এটার নাম কি? সিলভার। এখানে সিলভারের চার্জ সংখ্যা কত? +1। এই কারণে তার যোজনী কত? 11। এটা যোজনী কত হবে? 1 হবে। এটা দেখো এই সিএলটা তোমার কি? এই সিএলটাকে আমরা কি বলবো? ক্লোরাইড। এটা যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে, এই কারণে এটাকে আমরা কি বলবো? ক্লোরাইড। থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে সেগুলো লিগ্যান্ড, থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে তার যে নাম ঠিক সেই নামই তোমাকে বলতে হবে। তাহলে আমি যদি এই টোটাল প্রসেসটা আমি যদি তোমাকে একটু রিপিট করি, তাহলে কি? ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট এই বিক্রিয়াটা দিচ্ছে। এটা নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, বাট বিক্রিয়া করে কার সাথে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এটা ধনাত্মক। যখনই কোনো একটা আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সেটা যদি ডি ব্লক টাইপের যদি তোমার কি মৌল হয়, ধাতব আয়ন হয়, অলওয়েজ জটিল যৌগ হবে, অলওয়েজ। এখন এটার ক্ষেত্রে আমরা কি বলব? এটা যেহেতু ডি ব্লক টাইপের একটা মৌল, এই কারণে এই সিলভার আয়নটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি যুক্ত হয় তাহলে তোমার কি জটিল কাঠামো হবে। তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা কি পাই? অ্যামোনিয়া পাই। Ag+ আমরা জানি অ্যামোনিয়া কি তোমার লিগ্যান্ড, তাই Ag+ কয়টা লিগ্যান্ডকে ধরে? দুইটা। একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা অ্যামোনিয়া আসে, তাই দুইটা অ্যামোনিয়া তৈরি করার জন্য কয় অণু লাগবে? দুই। তাই Ag+টা কয়টাকে ধরে? এরকম দুইটাকে। এই টোটালটা জারণ সংখ্যা হয় কত? এটার চার সংখ্যা প্লাস হওয়ার অ্যামোনিয়া যৌগ, এখানে তার চার সংখ্যা কত? 0। তাহলে তার টোটাল যোগফলটা কত হবে? +1। এই কেমন ধনাত্মক কখনো একা থাকে না, ঋণাত্মককে নিয়ে থাকে। এই বাম পাশে ঋণাত্মক অংশটাকে Cl, তাহলে এই তোমার Cl। আর এখানে অবশিষ্ট থাকে কি? দুই অণু।
তাহলে এটার নাম কি? এই জটিল কাঠামোর কি প্রথমটা ধনাত্মক, তো এই ধনাত্মক বলার যদি বলি তাহলে এটাকে আগে বলতে হবে লিগ্যান্ডকে। তাহলে এটা কি 2 2 মানে ডাই, অ্যামোনিয়াকে আমরা কি লিগ্যান্ডের ভাষায় কি বলি? অ্যামিন। এজি মানে কি? সিলভার। এখানে সিলভারের 4 সংখ্যা কত? 1, এই রোমান সংখ্যা 1, এই সিএল কে 2। এই হচ্ছে প্রোডাক্টটা। দেখো তুমি আমার কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। মিম, তোমার কথা বুঝি না, ক্লিয়ার বলবা স্যার বুঝছি বুঝি নাই না, ইয়েস হ্যাঁ, এগুলো বোঝা যায় না, তোমার অনলাইনে বোঝা যায় না। তুমি আসলে বুঝছো কিনা তুমি ডিরেক্টলি বলবা যে স্যার বুঝছি বুঝি নাই। আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ ছবিগুলো কি হচ্ছে? আচ্ছা আপনার সমস্যা নেই, আপনি ওটা অফ করে নেন। আপনি ওই যে শনিবার কলেজে যখন আসবে তখন ওইখানে ম্যানুয়ালি ফর্ম পূরণ করবে, সমস্যা নেই। শনিবার যখন ও কলেজে আসবে তখন ও ম্যানুয়ালি ওখানে ফর্মটা পূরণ করে, ওই ফর্মটাই কলেজে বসে পূরণ করে দেবে, ওইটা আর অনলাইনে লাগবে না। বুঝতে পারছেন? দেন ছবি ছাড়া দেন, এটা কোনো সমস্যা নেই। তারপর ওখান থেকে আপনি ই করে নেন, যেহেতু ছবি নিচ্ছেন অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, হ্যাঁ, তখন ওইখানে এসে ম্যানুয়াল দিয়ে দেন, যেহেতু তুমি আপনি কম্পিউটার দোকানে আছেন। আচ্ছা না জিয়াদ, আমরা এটা কোনো প্রুফ করে নাই, হ্যাঁ এটা কোনো প্রুফ না, কিছু কিছু রুলস এটা মানে না, এগুলো তুমি যখন হায়ার লেভেলে পড়বে তখন এটা এই রুলস গুলো ব্যাখ্যা করা আছে, একটা কেন মানে আর একটা কেন মানে না, এই রুলস গুলো ব্যাখ্যা করা আছে, বাট ওই দিকে আমি যাব না। কারণটা কি? কারণ ওই অংশগুলো আমাদের সিলেবাসের মধ্যে নাই, এই কারণে আমরা এটাকে আলোচনা করতেছি না। হ্যাঁ, আমি যদি রিঅ্যাকশনটাকে আবার রিপিট করি তাহলে এটা দেখো, এখানে দেখো এটা কি তোমার Cl মাইনাস AQ, এই মিম লক্ষ্য করো আনাস, এটা কি সিলভার নাইট্রো, এটা কি প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা কি কার সাথে গিয়ে যোগ হবে? এটা Ag প্লাস এর সাথে। তাহলে এটা ধনাত্মকের সাথে যদি যোগ হয় তাহলে এটা কি হবে? AgCl, আর এটা কি হবে? নাইট্রোজেন। তাহলে এখানে যেহেতু Cl টা আছে তাহলে এটার কারণে কি হবে? সাদা অধক্ষেপটা কি তোমার পাওয়া যাবে, হোয়াইট লিপিড পাওয়া যাবে। এখানে আমরা দুটো রিঅ্যাজেন্ট ব্যবহার করছি, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। নাইট্রিক অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করে না, বাট বিক্রিয়া করে কার সাথে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। AgCl-টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করবে, সব সময় মনে করবা যে কোনো ডিভেলপ মৌলের ধাতবায়ন, এটা কি তোমার ডিভেলপ মৌল, ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবা যে এটার লাস্টের ইলেকট্রনটা কোথায় গেছে? ডি তে। কোন একটা ডেভেলপ মৌলের ধাতবায়ন যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে অলওয়েজ জটিল যৌগ তৈরি করবে। এটাকে আমি নোট করে নিচে পয়েন্টার লিখে দিচ্ছি। ডেভেলপ মৌলের, এটা হচ্ছে ডেভেলপ মৌলের ধাতবায়ন, এটা সবসময় মাথায় রাখবা, ধাতব আয়ন তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে বিক্রিয়া করলে সর্বদা তোমার কি হবে, তোমার জটিল যৌগ তৈরি হবে, জটিল যৌগ তৈরি। ওকে, এটা ডেভেলপ হলে ধাতু হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে জটিল যৌগের টোটাল ব্যাখ্যাটা আমরা ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে দেব, তখন তোমার ক্লিয়ার হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে আমি যদি ভাঙি, এটার ভিতরে দুটো উপাদান, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে পানি, এই দুটো উপাদান। সিলভার আয়ন এখানকার দুটো লিগ্যান্ডকে, অ্যামোনিয়া টাইপের এই অ্যামোনিয়াকে দুটো অ্যামোনিয়া বা দুটো লিগ্যান্ডকে ধরে রাখতে পারে। সিলভার আয়ন কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে? দুইটা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলে অ্যামোনিয়া পাই কয়টা? একটা অ্যামোনিয়া পাওয়া যায়, কিন্তু সিলভার আয়ন তোমার কি ধরে রাখতে পারে কয়টাকে বলতো? দুইটাকে, দুইটা লিগ্যান্ডকে সে ধরে রাখতে পারে। তাহলে একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা অ্যামোনিয়া পাই, দুটো অ্যামোনিয়া তৈরি করার জন্য এখানে কয় অণু ব্যবহার হবে? 2 অণু। এখানে কয় অণু ব্যবহার করা হবে? 2 অণু। তাহলে এই দুটো অণু। তাহলে এই অংশে এটা কি ধাতব আয়ন, এটা কি লিগ্যান্ড। একটা জটিল যৌগের মেইন কন্ডিশন হচ্ছে একটা ধাতব আয়ন থাকতে হবে, একটা লিগ্যান্ড থাকতে হবে। তাহলে এখানে তোমার কি হচ্ছে, এটার চার্জ কত? +1। অ্যামোনিয়া কি তোমার একটা যৌগ, অ্যামোনিয়া যৌগের এটার কি চার্জ সংখ্যা কত? যেহেতু এটা যৌগের চার্জ সংখ্যা অলওয়েজ কে 0, এটার চার্জ +1। অ্যামোনিয়া যৌগ, এই কারণে এটার চার্জ কত? তোমার কি 0। এটা যৌগের চার্জ সংখ্যা অলওয়েজ কত হবে? 0। তাহলে এই টোটালটার যোগফল কত? +1। তাহলে এই টোটাল এই জটিল আয়নটা তোমার কি চার্জ সংখ্যা কত হবে? প্লাস। এই প্লাস কি 1। এ কখনো একা থাকতে পারে না, এ করে কি ঋণাত্মককে নিয়ে থাকে, এই বাম পাশে ঋণাত্মক আছে কে? Cl। তাহলে এটা কি হবে? Cl কি তোমার। আমরা বলছি এটার নামকরণটা কি হবে সেটা আমরা পরে যাচ্ছি। তার মানে এখানে সবই বিক্রিয়া, অ্যামোনিয়াটা এজির সাথে কানেক্ট হয়ে গেছে, Cl এর সাথে যুক্ত হয়ে এই ধরনের কাঠামো তৈরি হচ্ছে। তাহলে বাকিটা থাকে কে? পানি। তাহলে বাকি যদি পানি থাকে, এই হচ্ছে তোমার 2 অণু পানি, এই হচ্ছে কি তোমার 2 অণু কি পানি। এখন দেখো এটার নাম আমরা কি বলছি? আমরা বলছি প্রথমে ধনাত্মক অংশের নাম, যেহেতু এই থার্ড ব্র্যাকেটের প্রথম এই অংশটা বামে আছে, তার মানে এটা ধনাত্মক, এমনিও দেখা যাচ্ছে ধনাত্মক। আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে লিগ্যান্ডের নাম বলতে হবে। এটা কি ধাতুবাদে, এখানে ধাতুটা পেয়েছি, ধাতুবাদে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড এখানে কয়টা আছে? দুইটা, এই কারণে আমরা এটাকে আমরা কি বলছি? ডাই। অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হবে তখন তার লেখার নামটা হবে কি? অ্যামিন। অ্যামিন, এটার নাম হয়ে যায় কি? ডাই। তারপর এটার নাম বলতে হবে সিলভার, এই তোমার সিলভার, একসাথে লিখতে হয় সিলভার। এখানে সিলভারের চার্জ সংখ্যা কত? +1, যোজিনী কত? 1, এই 1 কে রোমান সংখ্যা লিখতে হয়। আর এই সিএলটাকে আমরা কি বলি? ক্লোরাইড। এই সিএলটাকে আমরা কি বলি? এই হচ্ছে বিক্রিয়া। এখানে একটু মনে রাখার টেকনিক কি, এজি প্লাসটা অলওয়েজ কয়টা অ্যামোনিয়াকে বা কয়টা লিগ্যান্ডকে ধরতে পারে? দুটো, এটা তোমার মনে রাখতে হবে, আর কিছু না। দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। এই বুঝতে পারছো কিনা কমেন্টস করতে হবে তো। মিম তোমার জন্য রিপিট করলাম, আনাসের জন্য রিপিট করলাম, তোমাদের কথা বলতে হবে তো। একটু দেখো,
অ্যাটেনশন। এখন আয়ন শনাক্তকরণ এই পর্যন্ত আমাদের শেষ। এখন এই রিলেটেড কিছু ক্রিয়েটিভ কোশ্চেন আছে, এটা এটার সাথেই দেখতে হবে, তাহলে তুমি ভুলে যাবে। অল্প কয়েকটা আমরা দেখাবো, প্রথমে একটা দেখাবো, তারপর আমাদের একটা শিক্ষা পরীক্ষা আছে এটা আমরা দেখাবো, তারপর আরো দুই একটা আমরা দেখবো। ক্লিয়ার? সবাই একটু দেখো, এটা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, তুমি কোশ্চেনের নাম্বার অনুযায়ী লিখে দিও। এটা বোঝার ট্রাই করো। এখানে একটা দ্রবণ আছে, এটা K2Hg, এটা হচ্ছে I4, এটা একটা দ্রবণ আছে। আর এখানে আর একটা দ্রবণ আছে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা A আর এটা B। খুবই গুরুত্বপূর্ণ, সব সময় আসে। এখানে একটা সল্ট আছে H2SO4, এটা প্লাস A প্লাস, এই দ্রবণ তুমি এটা দেখো। আর এখানে আছে কি তোমার বাদামি অদক্ষিণ, এটা কি তোমার আছে কি বাদামি কি অদক্ষিণ। আমাদের কোশ্চেনটা গয়ের চেয়ে ঘয়ে ফোকাস বেশি। আমরা গ কোশ্চেনটা বলবো, যেহেতু এটা বোর্ড কোশ্চেন, এই কারণে গ কোশ্চেনটা আমরা বলবো। উদ্দীপকের x প্লাস আয়নটি শনাক্ত করুন। x প্লাস আয়নটি শনাক্ত করো, এই আয়নটা তোমাকে শনাক্ত করতে হবে। একটু বোঝার ট্রাই করো। A প্লাস B, K2HgI4, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, তোমার মনে আছে কিনা জানি না। এটার সাথে আমি যদি ক্ষার অ্যাড করি তখন হয়ে যাবে A প্লাস B, যেটাকে আমরা কি বলি বলতো, নিসলাত। যেটাকে আমরা কি এখানে A প্লাস B, আমি কিন্তু এটা হিমস আকারে লিখতেছি, খুবই গুরুত্বপূর্ণ। এখানে A আর B, তার মানে কি A কে K2HgI4, এটাকে A, আর B টাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি তোমার B। এটাকে আমরা যদি মিশাই তাহলে আমরা কোন দ্রবণ পাবো, নিসলাত দ্রবণ পাবো। আমরা কোন দ্রবণ পাবো, তো নিসলাত দ্রবণ পাবো। এটা হচ্ছে কি নিসলাত। গত ক্লাসে আমরা নিসলাত দ্রবণ নিয়ে আমরা আলোচনা করছি। গত ক্লাসে আমরা নিসলাত দ্রবণটা নিয়ে আলোচনা, নিসলাত দ্রবণটা কি আইডেন্টিফাই করে, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে এই নিসলাত দ্রবণটা আমরা কি করি, ব্যবহার করি। তাহলে এখানে কি এই যৌগের অ্যামোনিয়াম আয়ন কি একটা যৌগের ধনাত্মক অংশ, আমি এই দ্রবণটা কোন এই নিসলাত দ্রবণটা যখন H2SO4 এর মধ্যে আমরা যখন অ্যাড করছি তখন বাদামি বর্ণের অদক্ষিণ পাওয়া গেছে। তাহলে এটা ধনাত্মক অংশটা কি শনাক্ত করতে হবে। আমরা এই নিসলাত দ্রবণটা মূলত ব্যবহারই হয় অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। তাহলে এখানে x দ্বারা, যেহেতু এই যৌগের সালফেটটা ঋণাত্মক, তাহলে x কি ধনাত্মক, তাহলে x অবশ্যই কি হবে বলতো, অ্যামোনিয়াম আয়ন হবে। এই x প্লাস দ্বারা কোন আয়নটাকে ইন্ডিকেট করবে, অ্যামোনিয়াম আয়ন। তাহলে তোমাকে বলতে হবে উদ্দীপকের কি এই K2HgI4 এবং KOH এর মিশ্রিত দ্রবণটাকে আমরা তোমার কি বলবো, নিসলাত দ্রবণ। তাহলে এটাকে আমি যদি লিখি অ্যানসারটাকে, একটু দেখো, উদ্দীপকের এটাকে, এটা হিমস আকারে লিখছি, এটা অ্যানসারে যায়। উদ্দীপকের A প্লাস B দ্রবণটি হচ্ছে নিসলাত দ্রবণ, হচ্ছে নিসলাত দ্রবণ। আমরা জানি নিসলাত দ্রবণ দ্বারা, নিসলাত দ্রবণ অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে, এটা শনাক্তকরণে তোমার কি হয়, ব্যবহৃত হয়, আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে এখানে কি উদ্দীপকের, তাহলে কি হবে, তাহলে এখানে কি উদ্দীপকের H2SO4 এর ধনাত্মক অংশ হচ্ছে কি বলতো, ধনাত্মক অংশ হচ্ছে কি তোমার X প্লাস,
তাহলে x প্লাস আয়ন দ্বারা তোমার কি হবে NH4 প্লাস আয়নটি NH4 প্লাস আয়ন, এটা তুমি লিখে নাও। তারপর তুমি কি করবে, বিক্রিয়াটা দিবে। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে তোমার কি তুমি বলবা H2SO4, এটা যদি NH4 প্লাস হয় তাহলে এটা কি H যদি NH4 প্লাস হয় তাহলে এটা কি হবে NH4 অ্যামোনিয়াম কি হবে বলতো সালফেট। এখন বলবো যে অ্যামোনিয়াম সালফেটের মধ্যে আমরা নিঃশ্বাস দ্রবণ যোগ করলে বাদামি অদক্ষেপ পাই, এই ক্ষেত্রে শনাক্তকরণ বিক্রিয়াটি হবে কি তোমার নিম্ন। এটা H2SO পরে ধনাত্মক অংশ যেহেতু X প্লাস যেহেতু অ্যামোনিয়াম আয়ন, এখানে অ্যামোনিয়াম আয়ন বসাও, তাহলে এটা কি হবে অ্যামোনিয়াম সালফেট। তারপর এখানে বলবো যে অ্যামোনিয়াম সালফেটের মধ্যে আমি যদি নিঃশ্বাস দ্রবণ যোগ করি তাহলে বাদামি অদক্ষেপ পাবো। এই ক্ষেত্রে তোমার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের বিক্রিয়াটি হবে নিম্ন। জাস্ট বিক্রিয়াটা দেখো। এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। দেখো বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে বলো। বাচ্চাগুলো কই গেল? তোমরা কি বুঝতে পারছো? বলতে হবে তো ভাই, তুমি যদি কমেন্টস না করো তাহলে আমি পড়াটা আগাবো কিভাবে বলো। এই তোমরা কি আমার কথা কি মানে কোনো কি নেটে কোনো সমস্যা নাকি? আরে ভাই বুঝতে পারছো, এই কথা বলতে তোমাদের যদি এত টাইম লাগে খুবই বিরক্তিকর। তাহলে বুঝবো কিভাবে? তাহলে তো পড়া রেকর্ডেড পড়ার মতো হয়ে যাচ্ছে। একটু দেখো, তারপর তুমি কি করবা, এখন H2SO4 অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট দ্রবণে তোমার নিসলার দ্রবণ যোগ করলে বাদামি পদক্ষেপ পাওয়া যায়। যা দ্বারা অ্যামোনিয়াম আয়ন ওকে একটু দেখো, যা দ্বারা তোমার কি হয় NH4 প্লাস আয়ন
আয়নের উপস্থিতি প্রমাণিত হয়। উপস্থিতি প্রমাণিত। এরপর তুমি কি করবে, বিক্রিয়াটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এরপর এখানে কি করব, বিক্রিয়া দেব। তা বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে অ্যামোনিয়াম সালফেট। এটা কি তোমার অ্যামোনিয়াম সালফেট। আর এখানে আমার প্রথমে এ আর বি এর ভিতরে কার সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে। এই বিক্রিয়া তোমাকে বুঝাই আসছে, এখানে কি ক্ষারের সাথে বিক্রিয়াটা করে। আমি যখন এই শনাক্তকরণটা তোমাকে পড়ানো হয়েছিল, হ্যাঁ, তখন তোমার এখানে নেওয়া হয়েছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কোনটা বলতো, NH3 আর H3। আর অ্যামোনিয়াম সালফেট মানে কি, এখানে দুটো জিনিস, অ্যামোনিয়া আর কি বলতো H2। তাহলে এটা কি তোমার অ্যাসিড, এটা কি তোমার ক্ষার। বুঝা ট্রাই করতে হবে। এই যৌগ চেঞ্জ হওয়ার কারণে বিক্রিয়া কোনো চেঞ্জ হবে না, একই রকম। এখানে তোমার কি অ্যামোনিয়াম ক্লোরাইড হলে এখানে কি থাকবে HCl, আর অ্যামোনিয়াম সালফেট হলে এখানে থাকবে কি H2। H2 পুরো অ্যাসিড, এটা কারের সাথে ভালোমতো বিক্রিয়া করবে। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে এখানে তৈরি হবে কি লবণ পানি, এই পটাশিয়াম সালফেট। আর এখানে তোমার তৈরি হবে কি বলতো পানি। এটা দিয়ে বিক্রিয়া করবে। তাহলে এখানে থাকবে কি অ্যামোনিয়া, এই তোমার কি অ্যামোনিয়া। দেখো যে এইরকম তোমাকে বিক্রিয়া দেখাইছে, আমি এই বিক্রিয়া কিন্তু এখন আর রিপিট করব না। তাহলে এই অ্যামোনিয়াটা পরবর্তীতে বিক্রিয়া করবে কি K2HI এর সাথে। দেখবে যে তোমার খাতায় দেখবে যে এরকম দুই অণু K2HI4 এখানে দুই অণু অ্যামোনিয়ার সাথে কি করে বিক্রিয়া করে। বিক্রিয়া করে তোমার তৈরি করে কি, এখানে চারটা পটাশিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম কি তোমার আয়োডাইড তৈরি করে। আর এখানে তোমার তৈরি করে কি NH2Hg2, আর এখানে তোমার তৈরি করে কি I3। এটা তোমার, এটার কারণেই তোমার কি পাওয়া যায় বাদামি অলক্ষ। এটার কারণেই তোমার কি পাওয়া যাবে বাদামি অলক্ষ। এটা হবে কি তোমার বিক্রিয়া। এই তোমার দেখো কারো কোনো ডাউট আছে কিনা। ওকে, ঠিক আছে আনাস। হ্যাঁ, কুল কুল, এত এক্সাইটেড কেন? হ্যাঁ, ওকে। দেখো এই পর্যন্ত তুমি একটু উঠে নাও। এখন দেখো, এখন যেটা আমি এখন তোমাকে যেটা নিয়ে আলোচনা করব, যার কারণে এই উদ্দীপকটা আনা হয়েছে, সেই কোশ্চেনটা এখন লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঘ কোশ্চেনটা, উদ্দীপকের বি দ্রবণের পরিবর্তে, বি দ্রবণের পরিবর্তে একটু বোঝার ট্রাই করো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বি দ্রবণের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে উদ্দীপকে বি দ্রবণের পরিবর্তে বেরিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, বা পরিবর্তে ক্ষার হিসাবে, আরো ক্লিয়ার করে দিলাম, ক্ষার হিসাবে বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। হ্যাঁ, ব্যবহার করলে X+ আয়ন শনাক্তকরণে কোনো জটিলতা সৃষ্টি হবে কিনা বিশ্লেষণ করো। কিনা বিশ্লেষণ করো। আমরা এখানে ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছি, বেরিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষার। আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাবসেন্টে যদি বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, তাহলে এখানে A+ K2HI4
K2HgI4 এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড না করে আমি বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, অ্যাড করলে এই H+ আয়ন শনাক্তকরণে কোনো সমস্যা হবে কি? যদি হয় তাহলে ব্যাখ্যা করব অলওয়েজ অ্যানসার গুলো অলওয়েজ পজিটিভ ফর্মে নেব, তাহলে এটা কি হবে আয়ন শনাক্তকরণে জটিলতা হবে, সাধারণত নেগেটিভ ফর্মে আসে না, হ্যাঁ কোনো এটা হয় না, অলওয়েজ কি হয় X+ আয়ন শনাক্তকরণে জটিলতা কি হয় দেখা যায়। তুমি একটু দেখবা যে আসলে আমরা বিক্রিয়াটা দেখব H2SO4 এর সাথে যখন এই আয়নটা আমরা শনাক্তকরণ করছি তখন H2SO4 প্রথমে বিক্রিয়া করে ক্ষারের সাথে, এটা আমরা বিক্রিয়া আমরা দেখছি, তারপর বিক্রিয়া করে কার সাথে K2HgI4 আমরা এখন দেখব আমরা এখানে ক্ষার হিসেবে বেরিয়াম হাইড্রোক্সাইড দিলে তাহলে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া হয় সেটা আমরা বলতে পারবো। তাহলে এখানে আমি হিন্টস আকারে তোমাকে দেখাচ্ছি, হিন্টস আকারে দেখাচ্ছি। প্রথমে H2SO4 মানে কি অ্যামোনিয়াম সালফেট, এখানে ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিপ্লেস আমরা ব্যবহার করতেছি কি বেরিয়াম হাইড্রোক্সাইড, এটা কি তোমার ক্ষার। তাহলে এটার কি কয়টা উপাদান? দুটো, একটা অ্যামোনিয়া থাকে আর একটা কি থাকে H2SO4। তুমি দেখো H2SO4 কি অ্যাসিড, এটা কি ক্ষারের সাথে তখন কি করবে বিক্রিয়া করবে, এটা যেহেতু অ্যাসিড তাহলে এটা কার সাথে বিক্রিয়া করবে ক্ষারের সাথে তোমার বিক্রিয়া করবে। এই অ্যাসিডটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন কি হবে লবণ আর কি তৈরি হবে পানি তৈরি হবে, তাহলে এটা কি বেরিয়াম সালফেট আর এখানে কি তৈরি হবে পানি, তাহলে এটা ধনাত্মক, এটা এখানকার ঋণাত্মকের সাথে যোগ হবে, ধনাত্মকটা ঋণাত্মকের সাথে যোগ হলে বেরিয়াম সালফেট তৈরি হবে, আর এখানে পানি, আর এখানে তৈরি হবে কি বলতো অ্যামোনিয়া, এখানে তৈরি হবে কি এটা হচ্ছে সেকেন্ড স্টেপে কি হয় এই অ্যামোনিয়াটা পরবর্তীতে বিক্রিয়া করে কার সাথে K2HgI4 এর সাথে, তাহলে এখানে কি 2K2HgI4 এটা বিক্রিয়া করে দুই অণু অ্যামোনিয়ার সাথে, বিক্রিয়া করে তৈরি করে কি তোমার এখানে NH2, এটা Hg2 আর এটা কি I3, এটা চারটা পটাশিয়াম আয়োডাইড, আর এখানে কি হবে তোমার অ্যামোনিয়াম আয়োডাইড তৈরি হবে। তুমি জানো যে এটার একটা কি আছে বলতো অবক্ষেপ আছে, তিন ধরনের কালার বাদামি বর্ণের, এটা কি হয় বাদামি বর্ণের কি অবক্ষেপ, এটা বাদামি বর্ণের কি পড়ে বলতো। আমি যদি তোমার বেরিয়াম তোমার কি হাইড্রোক্সাইড ব্যবহার করি, এখানে এই বিক্রিয়ায় তোমার তৈরি হয় কি বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেটও কি হয় বলতো তোমার অদক্ষেপটা কোন বর্ণের বলতো সাদা বর্ণের, এই বেরিয়াম আয়নটা কোন বর্ণের অদক্ষেপ করে বলতো সাদা বর্ণের। তাহলে এখানে কি বেরিয়াম সালফেট দেখবা যে তোমাকে আয়নের কিছু কালার লিখে দিছিলাম, Ap2+ তার একটা কালার দিছি, কপার 2+ এর Ap2+ এর কালারটা হচ্ছে হালকা সবুজ, এরকম দেখবে যে তোমার কালার লেখা আছে প্রথম দিকে। তোমাকে আমি লিখে দিচ্ছি যে সাদা আয়নগুলোর জন্য কোন আয়নটা Ba2+, এই আয়নটা কোন আয়ন বলতো, এই আয়নের কালার কি বলতো সাদা, সালফেট আয়নের কালার কি কালারলেস, ওই অংশ তুমি একটু দেখবা Ba2+ এরকম কয়েকটা কালার লিখে Ap2+ এর কালার লিখে দিছি, Ap3+ এর কালার লিখে দিছি, কপার 2+ এর কালার লিখে দিছি, Ag+ এর কালার লিখে দিছি, কার্বনেটের জন্য কালার লিখে দিছিলাম, হ্যাঁ এগুলোর কালার কি বলতো সাদা। Ba2+, সালফেটের কোনো কালার নেই, Ba2+ এর কালার কি সাদা, সাদা প্লাস কালার নেই, তার মানে এই বেরিয়াম সালফেটের কালার কি বলতো হোয়াইট, এটা কি হবে হোয়াইট, তাই এটা কি হবে হোয়াইট। তাহলে এখানে তোমার কি এই বিক্রিয়ায় তোমার কি হয় বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ হয়, আর পরবর্তীতে এই বিক্রিয়ায় তোমার কি হয় বাদামি বর্ণের অদক্ষেপ। তাহলে এখানে কালার কয়টা পাওয়া যায় দুইটা, একটা হয় সাদা আর একটা হয় কি বলতো বাদামি। সাদা আর বাদামি যখন একটা একটার সাথে মিক্স আপ হয়ে যায় তখন এই বাদামি বর্ণের কালারটা থাকে না, এই বাদামি বর্ণের কালারটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। সাদা কালারটা যদি বাদামি বর্ণের কন্টাক্টে যখন আসে তখন এই সাদা কালারের কারণে বাদামি বর্ণের কালারটা আর এখানে থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়। তুমি বুঝবা কিভাবে টেস্ট টিউব দেখে তুমি দেখবা যে এখানে বাদামি বর্ণের কালার আছে কিনা, যদি আসে তাহলে তুমি বলবে অ্যামোনিয়াম আয়ন আছে, আর যদি এই সাদা কালারের কারণে বাদামি বর্ণের কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি কি বুঝতে পারবে না যে এখানে অ্যামোনিয়াম আয়নটা আছে। আমরা অ্যামোনিয়াম আয়নটা শনাক্ত করি কোনটা দিয়ে বাদামি বর্ণ, সাদা বর্ণ যদি বাদামি বর্ণের কালারে কোনটাকে চলে আসে সাদা বর্ণের কারণে বাদামি বর্ণের কালারটা চেঞ্জ হয়ে যায়, আর এটা চেঞ্জ হওয়ার কারণে তোমার কি তুমি অ্যামোনিয়াম আয়ন বুঝতে পারবে না, কারণ তুমি জানো যে নেসলার দ্রবণ যোগ করলে যদি বাদামি বর্ণের কালার আসে তাহলে এটা অ্যামোনিয়াম আয়ন, আর এটা সাদা বর্ণ উৎপন্ন হওয়ার কারণে সাদা বর্ণ অ্যামোনিয়াম আয়নের সাথে এই বাদামি বর্ণের কালারের সাথে মিশে বাদামি বর্ণের কালারটাকে কি করে দেয় বলতো চেঞ্জ করে দেয়, আর চেঞ্জ হওয়ার কারণে তোমার কাছে ডাউট হবে এখানে আসলে কি অ্যামোনিয়াম আয়ন আছে কি তোমার অ্যামোনিয়াম আয়ন নাই।
যদি আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতাম, এটাকে উৎপন্ন হতো কি বলতো, পটাশিয়াম সালফেট। পটাশিয়াম আয়নটাও কালারলেস, সালফেটটাও কালারলেস, পটাশিয়াম সালফেট এই যৌগটাও কি কালারলেস। ফলে কালারলেস আর বাদামি বর্ণ, তার মানে কি ওভারঅল ওই টেস্ট টিউবের বাদামি কালারটা আমরা দেখতে পেতাম। আর এখানে বেরিয়াম সালফেট আর বাদামি বর্ণ, তাহলে কি সাদা অদক্ষেপ বাদামি অদক্ষেপ, দুটোর কারণে বাদামি বর্ণের অদক্ষেপটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। ফলে ওই ক্ষেত্রে আমার কি হবে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে একটা জটিলতা দেখা যাবে। আসলে অ্যামোনিয়াম আয়ন আছে, আমার মেইন প্যারামিটার কি বাদামি বর্ণ, সেটাই কালারটাই যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমার কি হবে, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আমরা বুঝতে পারবো না, আমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে আমাকে জানাও। তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দেব, দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে এটা কিন্তু হিন্টস আকারে, হ্যাঁ এটা বর্ণ আকারে আমরা লিখে দেব, এবং তোমাদের সাথে যখন যোগাযোগ হবে তখন আমরা এটা লিখে দেব, মানে এখন লিখতে অনেক টাইম চলে যাবে। এক্ষেত্রে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ বাদামি বর্ণের বাদামি বর্ণকে তোমার কি করে, বাদামি বর্ণকে কি লেখা যায় এখানে, বাদামি বর্ণকে পরিবর্তিত করে জটিল অবস্থার সৃষ্টি করে। এটা জটিল অবস্থার, এটা কি করে সৃষ্টি করে, জটিল অবস্থার সৃষ্টি করে। এজন্য বেরিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে NH4+ আয়ন শনাক্তকরণে জটিলতা দেখা যায়, এটাকে উঠায় না। অবশ্যই স্ক্রিনশট করে রাখবা, হ্যাঁ ওই তোমাকে লেখার মতো টাইম দেওয়া যাবে না, হ্যাঁ লেখার মতো টাইম দিলে অনেক টাইম চলে যাবে। তুমি দেখো এটা হচ্ছে শিখা পরীক্ষা। আমরা এর আগে বলে আসছি এটা কাদের জন্য ব্যবহার করা হয়, ক্ষারীয় মূলক। এটা প্রাইমারি টেস্ট, এটা দ্বারা নিশ্চিত পরীক্ষা না, হ্যাঁ এটা দ্বারা তুমি জাস্ট গেস করতে পারো। এটা কাদের জন্য ব্যবহার করা হয়, ক্ষারীয় মূলক। ক্ষারীয় মূলক বলতে কারা, ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন শনাক্তকরণ।
শনাক্তকরণে ব্যবহৃত হয়। খুব বোঝার ট্রাই করব। এটা নিশ্চিত পরীক্ষা না, এটি নিশ্চিত পরীক্ষা না। এটা দ্বারা যে ওই আয়নটা তুমি প্রথমে ওই আয়নটাকে গেস করবা, গেস করলে ওই আয়নের জন্য তোমার কি হবে, তোমার তো একটা আননোন সল্ট থাকবে, সেখান থেকে তুমি ক্যাটায়ন এবং অ্যানায়নকে শনাক্ত করবে। তাহলে তোমাকে কি হবে, আননোন সল্টের ক্ষেত্রে তুমি যদি ক্যাটায়নটাকে তুমি যদি গেস করতে পারো যে এটা হতে পারে, এর সোডিয়াম আয়ন হতে পারে, তখন তুমি গেস করতে পারো যে দেখি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের দিলে আসলে কি হয়। যদি সাদা পদক্ষেপ পড়ে তাহলে তুমি ধরে নেবা এটাকে সোডিয়াম। যদি তুমি মনে করো তাহলে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন দ্বারা তুমি যদি এই এক্সপেরিমেন্ট দ্বারা তুমি বুঝতে পারো যে এটা ক্যালসিয়াম আয়ন হতে পারে, তাহলে আমি দেখি যে আমি আসলে নিশ্চিতকরণ পরীক্ষায় আমার কিছু টেস্ট আছে, ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট আমরা যোগ করি, অ্যামোনিয়াম অক্সালেট দিলে যদি সাদা পদক্ষেপ হয়, সেটা যদি অ্যাসিডে যদি তোমার দ্রবণীয় হয়, অ্যাসিটিক অ্যাসিডে যদি অদ্রবণীয় হয়, তাহলে আমি বুঝবো ক্যালসিয়াম। ঠিক আছে, এটা জাস্ট গেস করা। এটার মেইন উপকরণ প্রয়োজন, কিছু উপকরণ দরকার, আমরা কিছু ভিডিও দেখাবো এটার উপকরণ দরকার। প্রথম হচ্ছে ওয়াশ গ্লাস। হ্যাঁ, ওয়াশ গ্লাস, এটা ইংরেজি নামটা WATCS। এটা আমি আঁকতে ভালো পারি না, হ্যাঁ আঁকতে আমি ভালো পারি না, আমি ভিডিওতে আমি ছিল জাস্ট এই টাইপের ওয়াশ গ্লাস কাছের তৈরি। হ্যাঁ, এখন দেখো এখানে আমার প্রয়োজন হবে গাঢ় HCl। গাঢ় HCl এর আগে আমার দরকার হবে প্লাটিনাম তার। এখান থেকে একটা কোশ্চেন আসে, এমসিকিউ আসে। প্লাটিনামটা অনেক বেশি এক্সপেন্সিভ, এই কারণে অনেক জায়গায় নাই, এজন্য প্লাটিনামের অ্যাবসেন্টে আমরা ব্যবহার করি কাঁচদণ্ড, মানে কি ব্যবহার করি, বা গ্লাস রড, যেটাকে অনেক সময় বলি কি গ্লাস রড। থার্ড হচ্ছে আমার দরকার হবে গাঢ় HCl, আমার দরকার হবে কোনটা, গাঢ় HCl। আর 4 নম্বরটা হচ্ছে বুনশেন বার্নার। বুনশেন আমি জাস্ট একটু প্রসিডিউরটা, হ্যাঁ কিভাবে কাজ করবা সেটা আমি একটু আগে একটু বলে নিই। হ্যাঁ, প্রিন্সিপালটা আসলে বলে নিই, তারপর তোমাকে আমি ভিডিও দেখাচ্ছি। তুমি কি করবা যে এই তুমি কি করবা, এখানে ওয়াশ গ্লাসে বা এখানে তোমার কি থাকে, সল্ট থাকবে, লবণ থাকবে, এখানে নমুনা থাকবে, এটা নমুনা। আর এটা ওয়াশ গ্লাসে কি থাকবে, HCl থাকবে, এটা গাঢ় HCl। এটা দ্বারা কি বুঝে, কনসেন্ট্রেট HCl মানে গাঢ় HCl। তুমি কি প্রথমে কাজ হবে, এই যে তোমার ওয়াশ গ্লাসের ভিতরে তুমি কি করবা, এখানে একটা প্লাটিনাম তার বা গ্লাস রড এখানে যখন দিবা তখন দেখবা যে এটার গায়ে দেখবা যে লবণ লেগে আছে, ওই লবণযুক্ত এই গ্লাস রডটাকে বা প্লাটিনাম তারটাকে এই HCl এ শিফট করবে। এটা কি HCl এ কি করবা, এটাকে শিফট করবে। তুমি যদি এটার উপর যদি অ্যাড করো, তারপর এটাকে যদি একটা পাত্রের ভিতরে নেওয়া হয় অনেক সময়, তখন তুমি যদি এটা আলাদা আলাদা পাত্র নাও কোনো সমস্যা নেই, গ্লাস রডটাকে এটার ভিতরে তুমি কি রেখে দেবে, যে লবণের দানাগুলো কিছুটা তোমার এটার গায়ে লেগে থাকবে, সেটাকে তুমি কি করবা, গাঢ় HCl এর মধ্যে অ্যাড করবে, অথবা এই HCl টা এখানে আগে ভিজিয়ে নাও, তারপর এই লবণটা অ্যাড করবে, দেখবে যে এটার গায়ে লেগে যাচ্ছে। এটা হচ্ছে বুনশেন বার্নার। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার বুনশেন বার্নার। এরকম একটা ল্যাব দেখবে, যে ল্যাবে এই ল্যাবগুলো কি তোমার দেখতে পাবে। তুমি এই গ্লাস রডটাকে জাস্ট এই বুনশেন বার্নারে এখানে দিবে, বুনশেন বার্নারে এখানে রাখবা। এখানে যখন রাখবা বুনশেন বার্নার দিয়ে, যখন এটাকে, এটা হচ্ছে বুনশেন বার্নার, এই এই আলোর ভিতরে তোমার এই বুনশেন বার্নারে দুটো শিখা, একটা হচ্ছে জারণ শিখা, একটা হচ্ছে বিজারণ শিখা। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে ল্যাব করো।
ল্যাবে যাও, ওরাই বুঝিয়ে দেবে কোনটা জারণ কোনটা বিজারণ সবকিছু ওরা বলে দেবে। হ্যাঁ, এটা জারণ শিখাই ধরলে একটা কালার দেখা যায়, বিজারণ শিখাই ধরলে আরেকটা কালার দেখা যায়। হ্যাঁ, দেখবে যে এখানে দুটো কালার, একটা ইউরো টাইপের কালার আর একটা সবুজ টাইপের একটা কালার। হ্যাঁ, ওরা ল্যাবে যাও, ল্যাব তোমাকে এটা ভালোভাবে এক্সপ্লেন করে দেবে। এখন যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তুমি কি করবা, এই তোমার প্লাটিনাম তারে এই লবণটাকে নিয়ে এই গাঢ় HCl এ সিক্ত করে তুমি কি করবে, এটা ঘুমসেন বানায় রাখলে তুমি এখানে একটা ইউনিক একটা কালার পাবে। যদি এটা সোডিয়াম হয় তাহলে এখানে একটা গোল্ডেন তোমার কি একটা ইয়েলো কালার আসবে, সোনালী হলুদ বর্ণের একটা কালার আসবে। যদি তুমি এটা যদি তোমার কি পটাশিয়াম আয়ন যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে এটা হালকা বেগুনি একটা কালার আসবে। যদি এটা ক্যালসিয়াম আয়নের ক্যালসিয়ামের যদি লবণ হয় তাহলে এখানে কি ক্যালসিয়াম আয়নের জন্য ইটেনে একটা লাল কালার আসবে। আমার কথা বুঝছো কি? এটা যদি বেরিয়ামের কোনো সল্ট হয় তাহলে তোমার জন্য এখানে আসবে কি অ্যাপেল গ্রিন একটা কালার। হ্যাঁ, এখানে অ্যাপেল গ্রিন একটা কি আসবে কালার। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটায়নের জন্য একটা ইন্ডিভিজুয়াল একটা কালার আসবে, একটা ইউনিক কালার আসবে, যে কালারের সাথে অন্য কালার কখনো মিলবে। তখন তোমার কি হবে, যদি তোমার দেখা যায় হালকা বেগুনি আসে তখন তুমি চার্ট থেকে দেখবা, তোমার একটা চার্ট থাকে, ওই চার্ট থেকে দেখবা যে আসলে হালকা বেগুনি কালারটা কার, কোন আয়নের, দেখবে যে পটাশিয়াম আয়ন। তাহলে তুমি কি করো, পটাশিয়াম আয়ন শনাক্তকরণে চলে যাবে। তুমি দেখলা এখানে এই কাঁচদণ্ডটা এখানে আসলে রাখলে এখানে এখানে দেখা যায় ইটের না একটা লাল কালার চলে আসতেছে, তখন তুমি কি বলবা যে এখানে ইটারনাল যখন তোমার কি একটা কালার চলে আসবে তখন তুমি বলবা যে তুমি বুঝতে পারবে যে এখানে ক্যালসিয়াম, তখন তুমি চার্ট মিলাবা যে আসলে ইটারনাল লালটা আসলে কার। এখন তোমার ক্রিমসন রেড কালার যদি চলে আসে, একবারে লাল কালার যদি চলে আসে, আমরা দেখব ভিডিওতে, তখন এটা আসে লিথিয়াম। তখন আমি দেখব যে এটা কি লিথিয়াম হলে তখন লিথিয়াম আয়ন কি শনাক্তকরণে আমরা কি চলি। আসলে গ্লাস রডটা এখানে রাখলে কালারটা কিভাবে সৃষ্টি হয়, কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই জিনিসগুলো আমরা পরে বলবো। আমি যদি এটার সাথে লবণ, এটার সাথে HCl, এখানে আমরা কি বুনশিল বানায় এটা হিট দিচ্ছি, তাপ দেওয়ার কারণে এখানে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, এটা অটোমেটিক রাসায়নিক বিক্রিয়ার কারণে এখানে একটা চেঞ্জ ঘটবে, ওই চেঞ্জের কারণে একটা কালার এখানে আমরা দেখতে পাবো। ওই কালারটা আমরা কিভাবে দেখতে পাবো, সেই প্রসিডিউরটা কি, সেই বিক্রিয়াগুলো কি, সেই জিনিসগুলো আমি পরে আমি মানে এটার নিচে আমি তোমাকে বলে দেব। দেখো আমরা একটু ভিডিও দেখে আসি, তারপর আমাদের এক্সপেরিমেন্ট আমরা করি। একটু ভিডিওটা দেখি, একটু সমুদ্র একটু দেখি। হ্যাঁ, সাউন্ডটা একটু কমায় রাখছিলাম, সাউন্ড ছেড়ে তো ভিডিও ভালো লাগে না। Medilab Zone. Basic steps in a flame test. Procedure. একটু বড় করে নিও। Heat up the wire. Dip the wire in concentrated HCl. প্রথমে এটাকে হিট করে Dip নিতে the হবে। wire salt to be tested. The wire. এখানে হিট আপ দ্য ওয়্যার বলছে কি, প্রথমে তারটাকে হিট করে নেবা। হ্যাঁ, হিট করে নিলে অনেক সময় তোমার কি মানে পানি থাকতে পারে, একে হিট নিয়ে একবার শুষ্ক করে নেবা। সেকেন্ড নাম্বার কন্ডিশনটা বলছে কি, Dip the wire in concentrated HCl. এটাকে HCl এর তারপর তুমি সিদ্ধ করবা। Dip the wire salt to be HCl tested. সিদ্ধ করার পর এটাকে কি করবা, লবণের কাছে রাখবা। Hold sample in the edge of a hot flame. এরপর এটাকে বুনশেড বানায় রাখা হবে। লিথিয়ামের জন্য এই ধরনের কালার আছে, লিথিয়ামের জন্য এটাকে ক্রিমসন রেড কালার বলে।
কপারের জন্য এই ধরনের সবুজ কালার আসবে, হালকা গ্রিন। সিজিএমের জন্য এই ধরনের কালার আসবে, সোডিয়ামের জন্য ইয়েলো কালার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার আছে। এটা পটাশিয়ামের জন্য পার্পল মানে বেগুনি কালার, বেরিয়ামের জন্য অ্যাপেল গ্রিন কালার আছে, স্ট্রনশিয়ামের জন্য এই ধরনের কালার আছে, সব কালার আছে। অর্থাৎ এর মানে হচ্ছে প্রত্যেকটা ক্যাটায়নের জন্য ইন্ডিভিজুয়াল একটা কালার আছে। এখানে বলছে যে গাঢ় HCl-টাকে সিক্ত করে এর মধ্যে এই লবণটাকে আমরা যদি রাখি, অথবা তুমি এটা লবণটা নিয়েও তুমি এখানে কাজ করতে পারো, যে কোনো একটা করো। আসলে তুমি যদি এটাকে যদি HCl এর মধ্যে আগে যদি তুমি এটা ডুবাও, তারপর এটার গায়ে কি HCl লেগে থাকবে, এরপর লবণটাকে ধরলে লবণটা ভালো মতো বসবে। তার মানে এটাকে তোমার কি HCl এ সিক্ত করে তারপর এটাকে লবণের মধ্যে রেখে এটাকে তোমার কি করতে হবে, এই বুনশের বানায় রাখলে প্রত্যেকটা ক্যাটায়নের জন্য একটা ইউনিক কালার পাওয়া যাবে। ওই ইউনিক কালার দ্বারা, ওই বৈশিষ্ট্যমূলক কালার দ্বারা ওই মৌলকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই টেস্টটা কি আমরা কি বলবো, শিক্ষা পরীক্ষা। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, তাহলে তোমাকে 1 মার্কের জন্য তোমার 1 মার্কের জন্য তোমার এখানে কি আসে, শিক্ষা পরীক্ষা কাকে বলে এটা সংজ্ঞাটা আসে। তাহলে আমরা শিক্ষা পরীক্ষার সংজ্ঞাটা কি দেব, দেখো। নমুন লবণকে গাঢ় HCl এ সিক্ত করে প্লাটিনাম দণ্ডের মাধ্যমে বুনশেন বানায় রাখলে তোমার কি হবে, একটা বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখা যাবে। এই বর্ণ দ্বারা লবণের ক্ষারীয় মূলক শনাক্ত করা যায়, একে শিক্ষা পরীক্ষা বলে। তাহলে আমি কি বলতে পারি, নমুনা লবণকে আমি যদি সংজ্ঞা দিতে চাই, নমুনা লবণকে গাঢ় HCl এ সিক্ত করে বুনশেন বার্নারে রাখলে কোন একটি নির্দিষ্ট মৌলের জন্য বুনশেন বার্নারে বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখা যায়। বৈশিষ্ট্যমূলক কি তোমার বর্ণ দেখা যায়। এই বর্ণ দ্বারা নমুনা লবণের ক্ষারীয়মূলক শনাক্ত করা যায়। ক্ষারীয়মূলক
ক্ষারীয়মূলক তোমার শনাক্ত করা যায়, শনাক্ত করা যায়। একে তোমার শিক্ষা পরীক্ষা বলে, একে শিক্ষা পরীক্ষা বলে। এখন দেখবো আমরা, এরপর আমরা দেখবো যে এখানে কি ধরনের ঘটনা ঘটে যার কারণে এখানে তোমার ওই মোলের জন্য কালার দেখা যায়, এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, এটা একটু উঠে নাও। এটা দেখো, এখন আমরা দেখব এই যে কালার প্রদর্শনের প্রক্রিয়াটা কি, বর্ণ প্রদর্শনের তোমার কি প্রক্রিয়া। আমি ধরে নাও এখানে আমি নমুনা লবণ হিসেবে ক্যালসিয়াম কার্বনেট নিলাম, নমুনা লবণ হিসেবে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে নমুনা লবণ। আমি বোঝার ট্রাই করব, এটাকে আমরা গাঢ় HCl এ যুক্ত করে গুণশেন বানায় এটাকে হিট করতেছি। তাহলে এটাকে আমরা কি করছি, গাঢ় HCl এ যুক্ত করে গুণশেন বানারে আমরা এটাকে তাপ দিচ্ছি। তাহলে ক্যালসিয়ামটা কি হবে, এখানকার ক্লোরিনকে অ্যাটাক করবে, এটা কি তোমার +1, এটা কি -1। ক্যালসিয়াম ধনাত্মক একটি ঋণাত্মকের সাথে অ্যাড হবে 2HCl তৈরি হবে, এটা কি হবে বলতো, ক্যালসিয়াম ক্লোরাইড। আর এখানে কি বলতো, H+ আর কার্বনের এই দুটো অংশ, এটা কি তোমার ধনাত্মক আর এটা কি তোমার ঋণাত্মক। তাই এই H+ টা কি করবে, এই কার্বনেটের সাথে, তাই কার্বনেটের সাথে যোগ হলে H2CO3, এটা কি দুর্বল অ্যাসিড, এটা তোমার কি ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করবে কি কার্বন ডাই অক্সাইড। তোমার সালফেট বলো, নাইট্রেট বলো, ক্লোরাইড বলো, এই লবণগুলোর মধ্যে দেখো এটা লবণ, কোন লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড। এই লবণগুলোর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডটা সবচেয়ে ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, এটা খুব সহজে তোমার বাষ্পে পরিণত হতে পারে, এটা খুব সহজে কি ভোলাটাইল, এটা খুব সহজে কি হয় বাষ্পে পরিণত হতে পারে, এটা কি ভোলাটাইল। ভোলাটাইল মানে কি, উদ্দায়ী। উদ্দায়ী মানে কি, তুমি আবার 9 10 এ পড়ে আসছো ঊর্ধ্বপতন পদার্থকে উদ্দায়ী বলছে, এটা না। ঊর্ধ্বপতন আর উদ্দায়ী কথাটা আলাদা। হ্যাঁ, এটা কি তোমার ভোলাটাইল। তুমি মনে করো এই পদার্থটাকে, তুমি যদি মনে করো যে নরমাল হেক্সেন, এটা একটা তরল পদার্থ, এটাকে উদ্দায়ী, অনেক বেশি উদ্দায়ী, তুমি রাখবা আস্তে আস্তে বাষ্পে চলে যাবে, তোমার তাপ দেওয়া দরকার নেই, আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যাবে। খুব সহজে যারা কি হয়, সহজে বাষ্পে পরিণত হয়, সহজে এরা কি হয় বাষ্পে পরিণত, বাষ্পে পরিণত। এখানে তোমার কি ক্যালসিয়াম ক্লোরাইডের বাষ্প পাওয়া যায়, এটা খুব সহজে তোমার কি হয় বাষ্পে পরিণত হয়ে যায়। তখন এই ক্যালসিয়াম ক্লোরাইড এই বাষ্পটা অন্য লবণকে তাপ দিতে, এটাকে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের দরকার হয় গুণশেন বানারে, এই লবণগুলোকে বাষ্পে পরিণত করতে খুব কম পরিমাণ তাপের কি হয় প্রয়োজন হয়। এটা যখন গুণশেন বানারে তাপে যখন বাষ্পে পরিণত হয়, তখন এই লবণটা আয়নিত ফর্মে থাকে। কোন ফর্মে থাকে, আয়নিত ফর্মে। তখন এই লবণটা কি হয়, এই ক্যালসিয়াম 2+ আর এটা কি হয় 2Cl-, এরাও কোন ফর্মে থাকে বলতো, বাষ্প ফর্মে। V মানে কি, ভেপার, এরাও কোন ফর্মে থাকে, ভেপার। আমি বলছি এটার সাথে যখন আমি গাঢ় HCl যোগ করব, তখন এখানে তৈরি হয় কি ধাতব ক্লোরাইড, এখানে তৈরি হয় কি বলতো, এটা কি ধাতু আর Cl-টা কি ক্লোরাইড। সব ধরনের ধাতব ক্লোরাইড, শুধু ক্যালসিয়াম না, সব ধরনের ধাতব ক্লোরাইড। এরা অনেক বেশি কি ভোলাটাইল, উদ্দায়ী, এরা অল্প তাপে সহজে বাষ্পে পরিণত হয়ে যায়। এরা যখনই বাষ্পে পরিণত হয়ে যায়, যখনই এই শিখার মধ্যে ছড়ায় পড়ে, তখন এরা কি হয় আয়ন ফর্মে কি হয়, গুণশেন বানারে তাপে এরা কি হয় আয়ন ফর্মে ছড়ায়। এই ধনাত্মক আয়নটা, এই ঋণাত্মক আয়নে এক্সেস ইলেকট্রন আছে, ওর কাছে ইলেকট্রন বেশি আছে আর ওর ইলেকট্রন কি আছে, ঘাটতি আছে, তখন এই ঋণাত্মক আয়নের কাছ থেকে ওই ইলেকট্রনটা কি করে গ্রহণ করে। এই ক্যালসিয়াম আয়নটা
তোমার কি করে বলতো, এই ঋণাত্মক আয়নের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়ামে পরিণত। এটা কি ক্যালসিয়ামে পরিণত। ক্যালসিয়ামের ক্ষেত্রে এই অংশটা আমরা একটু ডিলেট করব, একটু দেখো কথাগুলো। এই ক্যালসিয়ামটা কি হয়, এখানে ক্যালসিয়াম পরমাণুতে কি হয়, তবে কি কালার দেখা যায়, বর্ণ দেখা যায়। বর্ণ কি হয়, কোন একটা শক্তি, আমরা বর্ণটা আমরা বুঝি কিভাবে, কালারটা আমরা কিভাবে বুঝি, কোন একটা ইলেকট্রনের জাম্পিং হয়, কোন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসে, তাপ অ্যাবজর্ব করার পর সে উচ্চ শক্তি স্তরে যায়, ওখানে সে আনস্টেবল হয়, তারপর একটা শক্তি বিকৃত করে, ওই বিকৃত শক্তিটা আমাদের চোখে এসে পড়ে। এটা যখন ক্যালসিয়াম আয়নটা এখান থেকে যখন ইলেকট্রনটা রিসিভ করে তখন সে ক্যালসিয়াম হয়। এটা কি বুনশেন বার্নারের ভিতরে এই ঘটনা ঘটে। বুনশেন বার্নারের তাপে ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন, এটা ক্যালসিয়ামের কি নিম্ন শক্তি স্তর, মানে এটা আউটার শেলের ইলেকট্রন, বা এটা কি তোমার ক্যালসিয়ামের নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন, এটা কি নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন। তোমার কি হয়, ক্যালসিয়ামের কি এটা ইলেকট্রন, আমি এটা ইলেকট্রন লিখে দিলাম, এটা ক্যালসিয়ামের তোমার ইলেকট্রন। ইলেকট্রনটা কি হয় তোমার, এই ইলেকট্রনটা তোমার বুনশেন বার্নারের তাপ, ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রন, এটা কি বুনশেন বার্নারের তাপ, বুনশেন বার্নারের তাপটা কি করে, সে শোষণ করে, শোষণ করে বা অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করার কারণে এই ইলেকট্রনটা উপরে চলে যায়। এই অবস্থায় যখন যায় হায়ার এনার্জি লেভেলে, কারণ একটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে তোমার কক্ষপথ আছে কি অসীম সংখ্যক কক্ষপথ। তো ক্যালসিয়ামের ইলেকট্রনটা যখন বুনশেন বার্নারের তাপ দিয়ে তোমার শক্তি অ্যাবজর্ব করে, তখন এই ইলেকট্রনটা কোথায় চলে যায় বলতো, হায়ার এনার্জি লেভেলে। এটা কি উচ্চ শক্তি স্তরে কি করে, গমন করে। এই অবস্থায় এখানে ইলেকট্রনের শক্তি বেশি, এখানে শক্তি কম, এখানে যখন গমন করে ইলেকট্রনটা বেশি শক্তি নিয়ে আসে, আর বেশি শক্তি নিয়ে থাকলে এ কি হয়, আনস্টেবল। তখন সে কি চায়, স্টেবিলিটি গেইন করতে চায়। স্টেবিলিটি গেইন করার জন্য সে কি করে, আবার ব্যাক করে, আবার কি করতে চায়, ব্যাক করে। যখন এটা ব্যাক করে তখন একটা শক্তি সে বিকৃত করে, তখন একটা শক্তি কি করে বলতো, বিকৃত করে। শক্তি তোমার বিকিরণ, এই শক্তি বিকিরণ যেটা করে বা বিকৃত শক্তিটা তখন আমাদের চোখে এসে পড়ে, আমাদের চোখে এসে পড়ে। এখন যদি এই বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্যটা যদি রেড কালারের মতো হয়, রেড কালারের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায়, তখন আমরা কালারটা দেখিয়ে দেব। এটা যদি ইয়েলো কালারের সাথে ম্যাচ করে তাহলে আমরা কালারটা দেখিয়ে দেব, আমরা কালারটা দেখি কি ইয়েলো। অর্থাৎ তুমি যদি কালার যদি দেখতে চাও তাহলে ইলেকট্রনের জাম্পিং হতে হবে, ইলেকট্রনের ট্রানজিশন হতে হবে, ইলেকট্রনটা লোয়ার থেকে হায়ারে যেতে হবে, তারপর জাম্প করে তার নিচে আসতে হবে। নিচে আসলে সে শক্তি বিকিরণ করবে, বিকৃত শক্তিটা আমাদের চোখে পড়বে। এই বিকৃত শক্তিটা যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো হবে, লাল হলে আমরা লাল দেখবো, নীল হলে বুনশেন বানারে আমরা নীল দেখবো, ইয়েলো হলে আমরা এই কারণে আমরা বুনশেন বানারে একটা কালার দেখতে পাই। দেখো টোটাল প্রসিডিউরটা তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে আমাকে জানাও, টোটাল বুঝতে পারো।
এই ভি দ্বারা ভোলাটাইল বুঝায় না, এই ভি দ্বারা ইন্ডিকেট করে ভেপার। ভেপার মানে কি বলতো? বাষ্প। ওকে, এখানে কি দেখো, আমরা একটু নরমাল জিনিস বোঝার ট্রাই করব। আমরা এখানে লবণ হিসেবে নিলাম কি ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম কার্বনেট, এটা কি নরমাল বোঝার ট্রাই করো। এটার ভিতরে সিক্ত করছে কি গাঢ় HCl, সেই তারটাকে আমরা রাখছি কোথায়? বুনশেন বানালে। এই তারটা কোথায়? বুনশেন বানালে তার। তাহলে এটা কি হবে? এটা কি প্লাস হয়, এটা কি মাইনাস হয়, এটা 2 প্লাস আর এটা কি 2 মাইনাস। তাহলে ক্যালসিয়ামটা কাকে বলে? Cl। তাহলে এখানে তৈরি হয় কি? ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি হয়? দুটো ক্লোরিনকে ধরে, তার মানে দুটো H, এই দুটো H কার্বনেটের সাথে যুক্ত হয়, তাহলে হয় H2CO3। H2CO3 অনেক উইক, এটা ভেঙে যায়, তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর পানি। এটা বুনশেন বার্নারের তাপে এটা ভেপার। ভি মানে কি এখানে? ভেপার। ভেপার মানে কি? বাষ্প। এটা একটা উদ্দেয়ী পদার্থ। উদ্দেয়ী পদার্থের বৈশিষ্ট্য কি? যে পদার্থগুলো অল্প তাপে তোমার খুব সহজে বাষ্পে পরিণত হয় তাদেরকে আমরা বলি উদ্দেয়ী। এটা কি তোমার অল্প তাপে সহজে বাষ্পে পরিণত হয়, সহজে বাষ্পে পরিণত হয়। যারা অল্প তাপে সহজে বাষ্পে পরিণত হবে তাদেরকে আমরা কি বলি? উদ্দেয়ী। তাহলে বুনশেন বানায় তৈরি হয় কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এটা কোন অবস্থায় থাকে? প্রথমে তোমার এই ক্যালসিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় থাকলো, বুনশেন বানায় তাপে এটা কি তৈরি হয়ে যায়? বাষ্প তৈরি হয়ে যায়। যখন এটা আরো বেশি, যখন এটা ক্যালসিয়াম ক্লোরাইড যখন বুনশেন বানায় আরো বেশি যখন তাপ পায়, আরো বেশি যখন তাপ পায়, তখন এই ক্যালসিয়াম ক্লোরাইডটা ভেঙে যায়, আয়ন ফর্মে থাকে। তখন এটা কোন ফর্মে থাকে? আয়ন। এখানে কয়টা আয়ন? দুটো, একটা ক্যালসিয়াম আয়ন, একটা কি ক্লোরাইড আয়ন। এটা যদি 2 2 প্লাস, এটা কি 2 Cl মাইনাস। এরাও কি বুনশেন বানারে কোন অবস্থা থেকে? ভেপার অবস্থা। এটা হলে ক্যালসিয়াম কি ক্লোরাইড প্রথমে সলিড ফর্মে, বুনশেন বানারে তাপে এরা কোন ফর্মে চলে যায়? বাষ্পে। কারণ এটা উদ্দেয়ী পদার্থ, এটা খুব কম তাপে এরা বাষ্পে পরিণত হয়। এই কারণে এরা তো বুনশেন বানারে তো তোমার তো ঘোরাফেরা করে, বুনশেন বানার থেকে আরো তাপ নেয়। তাপ নেওয়ার কারণে এরা কি হয়? বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে গিয়ে আয়ন ফর্মে তোমার চলে আসে। এই ধনাত্মক আয়নটা কি করে? এই যে ঋণাত্মক যে ক্লোরাইড আছে ওর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে, ওর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে, কারণ ওর ঋণাত্মক, ওর ইলেকট্রন বেশি আছে আর ওর ইলেকট্রন কি আছে? কম আছে। ওই ইলেকট্রন দান করে আর ওই ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এই ক্যালসিয়াম আয়নটা কি করে? ওর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে। ওর ঘাটতি কয়টা? দুইটা। ইলেকট্রন গ্রহণ করবে কয়টা? দুইটা। তাহলে তৈরি হবে কি? ক্যালসিয়াম। এটা কি বলতো? ভেপার। তাহলে এটাও কি? আসলে বর্ণ বা কালার দেখতে হলে ইলেকট্রনের ট্রানজিশন লাগে, ইলেকট্রনের জাম্পিং লাগে। ইলেকট্রনটা লোয়ার থেকে হায়ারে যাবে, হায়ার থেকে কোথায় যাবে? লোয়ার। এখানে কি হয়? ক্যালসিয়াম এই ব্যাপারে আমরা যদি এই ইলেকট্রনের ট্রানজিশনটা বুঝাই, ক্যালসিয়াম পরমাণু কক্ষপথ আছে এরকম, এটা কি ক্যালসিয়াম? এটা কি ক্যালসিয়াম আছে? তাহলে এটা যদি ক্যালসিয়াম হয় তার কি ইলেকট্রন আছে? এখানে কি ক্যালসিয়ামের কি? এই একটা ইলেকট্রন। এটা কি ক্যালসিয়ামের? ক্যালসিয়াম ব্যাপারের ইলেকট্রন কি দিকে করছে? ব্যাপারের এই তোমার ইলেকট্রনকে আমি ইন্ডিকেট করছি, তার কক্ষপথে ইলেকট্রন তো আছে। এখন এই ক্যালসিয়ামটা যখন এই ব্যাপারে এই ক্যালসিয়ামটা যখন বুনশেন বানারে অবস্থান করে, বুনশেন বানা থেকে আরো ইলেকট্রন রিসিভ করে, মানে বুনশেন বানা থেকে আরো সে তাপ কি করে বলতো? অ্যাবজর্ব করে। আসলে তাপটা অ্যাবজর্ব করে কে? ইলেকট্রন। তাপটা গ্রহণ করে কে বলতো? তখন এই ক্যালসিয়ামের যে ইলেকট্রন আছে, ক্যালসিয়ামের ভিতরে ইলেকট্রন, এগুলো হচ্ছে আউটার শেল ইলেকট্রন। কারণ এই নিউক্লিয়াসের নিকটবর্তী ইলেকট্রন এখানে থাকে কয়টা? দুইটা। এখানে থাকে কয়টা? 8টা। এখানে থাকে কয়টা? 8টা। এখানে থাকে কয়টা? 2টা। ইলেকট্রনের জাম্পিং গুলো হয় কার? আউটার শেল ইলেকট্রন। কার ইলেকট্রন? আউটার শেল। তখন এই ইলেকট্রনটা কি করে বলতো?
তোমার এই বুনশেন বানারের তাপ সে কি করে গ্রহণ করে। এই তাপটা কিসের? বুনশেন বানারের। এটা বুনশেন বানারের তাপ, এটা কি করে? শোষণ করে। শোষণ করলে এটার কি হবে বলতো? শক্তি কি হবে? আগের চেয়ে আরো বেশি বেড়ে যাবে। তো শক্তি যদি বেড়ে যায় তখন ইলেকট্রনটা জাম্প করে আবার হায়ার লেভেলে চলে যাবে। জাম্প করে কি হবে? হায়ার লেভেলে এটা চলে যাবে। এখন এই অবস্থায় ইলেকট্রনের শক্তি কি বলতো? বেশি। এটা কি উচ্চ শক্তিতে আছে, উচ্চ শক্তি স্তরে আছে। এটা কি আছে? উচ্চ শক্তি স্তরে। তাই উচ্চ শক্তি স্তরে যদি এটা অবস্থান করে তাহলে তার শক্তি যদি বেশি হয় তাহলে কি হবে? তার স্টেবিলিটি কম। তাহলে এই অবস্থায় ইলেকট্রনের শক্তি বেশি, শক্তি কম। আর এই অবস্থায় যখন সে শক্তিটা শোষণ করে তখন তার শক্তি কি? বেশি। তখন তার এই অবস্থানটা এখানে থাকবে, তখন তার অবস্থানটা উপরে চলে যাবে। উপরে যখন চলে যাবে তখন এই ইলেকট্রনটা অনেক বেশি কি হয়ে যাবে? আনস্টেবল হয়ে যাবে। তার মানে এই না যে ইলেকট্রনটা একবারে কক্ষপথ থেকে বের হয়ে আয়নে পরিণত হয়ে যাবে, সেটা না। এটা ক্যালসিয়ামের মধ্যেই ঘটনা ঘটতেছে। তার মানে এটা কি নিম্ন থেকে কোথায় চলে যাচ্ছে? উপরে। এটার চেয়ে এখানে কি শক্তি বেশি, এখানে অনেক বেশি শক্তি নিয়ে আসছে। যত শক্তি থাকবে তত বেশি আনস্টেবল। তাহলে স্টেবিলিটি গেইন করার জন্য সে কি করবে? আবার ব্যাক করতে যাবে। এখানে আবার কি করতে যাবে? ব্যাক করতে। এখান থেকে এখানে গেলে শক্তি শোষণ করে বা শক্তি গ্রহণ করে, আর উপর থেকে নিচে আসতে হলে সে কি করবে? শক্তি কি করবে বলতো? ছেড়ে দেবে। তখন এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে হলে তা সে কি করবে? শক্তি ছেড়ে দেবে। এটা শক্তি কি করবে বলতো? বিকল্প করবে। এটা শক্তি কি করবে? বিকল্প করবে। এই বিকৃত শক্তিটা যদি হলুদ বর্ণের আলো হয় তাহলে আমাদের চোখে আমরা এটা হলুদ বর্ণ দেখতে পাবো। এই বিকৃত আলোটা যদি তোমার লাল বর্ণের হয় তাহলে আমরা কি দেখতে পাবো? লাল। এটা যদি নীল বর্ণের হয় তাহলে এটাকে আমরা দেখবো কি? নীল। তখন এই কারণে আমরা কি পাবো? এখানে একটা বর্ণ দেখতে পাবো। দেখতে পাবো ক্যালসিয়ামের জন্য একটা কালার পাবো, ক্যালসিয়াম আয়নের জন্য, সোডিয়াম আয়নের জন্য একটা কালার পাবো, পটাশিয়াম আয়নের জন্য একটা ইউনিক একটা কালার পাবো। ওই কালার দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে এইটা আছে। আর তুমি যদি মানে মানে অনেকে কালার বুঝতে পারে না, তাহলে তোমার কি? তুমি এটা কি ওই শিক্ষা পরীক্ষা দিয়ে তোমার কাজ হবে না। তখন তুমি আর বুঝতেই পারবে না এই জিনিসটা। তার মানে হচ্ছে এখানকার ট্রানজিশনটা, এখানকার বিক্রিয়ার প্রসিডিউর, এটা ইলেকট্রনের ট্রানজিশন ঘটবে। ইলেকট্রনের ট্রানজিশন না ঘটলে, ইলেকট্রনের জাম্পিং যদি না ঘটে তাহলে তুমি কি কালার হবে না। এটা ক্যালসিয়াম পরমাণু ইলেকট্রনটা বুনশেন বানার থেকে তোমার কি তাপ নিয়ে এটা হায়ারে যায়, হায়ার থেকে আবার কোথায় আসতে চায়? লোয়ারে। এই লোয়ারে যদি আসতে চায় তখন সে কি করে? শক্তিটা আসতে বিকরণ করে। এই বিকরিত শক্তি আমাদের চোখে পড়ে। আর এই বিকৃত শক্তিটা যে বর্ণের হবে, সেটা লাল হলে লাল দেখবো, নীল হলে নীল দেখবো, ইয়েলো হলে ইয়েলো দেখবো, তখন এটা আমরা কালারটা দেখতে পাই। এটা হচ্ছে। আর এখানকার ভি দ্বারা কাকে ইন্ডিকেট করে? ভেপার বা বাষ্প। কথা বুঝছো? এখন একটু বলো, দেখো বুঝতে পারছো কিনা। এখন দেখো আমাদের এটা শেষের দিকে, আমরা শিক্ষা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করি? তার মেইন কারণ হচ্ছে সব ধরনের লবণের মধ্যে এটা কেন ঘটছে ইলেকট্রনের জাম্পিংটা? এটা কি হচ্ছে? খুব সহজে বাষ্পে পরিণত হয়েছে। বাষ্পে পরিণত হওয়ার কারণে এরা আয়নিত ফর্মে আছে, আয়নিতর কারণে ক্যালসিয়াম পাওয়া গেছে, ক্যালসিয়ামের কারণে ইলেকট্রনের জাম্পিং হওয়া। যদি এরা যদি সহজে বাষ্পে যদি পরিণত না হতো তাহলে আয়নিত হতো না, আর এই ধরনের ঘটনাও ঘটতো না। আমরা যদি গাঢ় HCl ব্যবহার করি তাহলে এখানে যে লবণটা পাবো সেই লবণটা অনেক বেশি ভোলাটাইল হয়, অনেক বেশি উদ্দায়ী হয়। এটা কি বুনশেন বানারের তাপে সহজে কি হয়? বাষ্পে পরিণত হয়।
তখন আমরা ওই বংশের বানায় একটা বৈশিষ্ট্যমূলক কালার পাই। আমরা যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি তখন ক্যালসিয়াম নাইট্রেট। আমরা যদি সালফেট ব্যবহার করতাম, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম, তাহলে এখানে পাইতাম কি ক্যালসিয়াম কি বলতো সালফেট। সালফেট, নাইট্রেট এবং ক্লোরাইড এই লবণগুলোর মধ্যে কি এই ধাতব ক্লোরাইড লবণটা অনেক বেশি ভোলাটাইল, এটা অনেক বেশি সহজে বাষ্পে কি হয় পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার কারণটা আমার দরকার কি, কারণ এটা আয়নাইজ ফর্মে থাকে। আয়নাইজ ফর্মে থাকলে ক্যালসিয়াম পরমাণু তখনই ইলেকট্রনের কি হয় ইজিলি জাম্পিং করে। তাহলে এখানে আমাদের মেইন কোশ্চেন হচ্ছে, এখানে মেইন জিনিসটা হচ্ছে শিক্ষা পরীক্ষা, এটা 2 মার্কে, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, অথবা এটা আমি গ্রুপে অ্যানসারটা লিখে দেব, মানে কি পাঠাবো মেসেজ, যদিও আমি দিই না অনেক সময়, বাট দিব, তোমরা আমাকে একটু নক করে আমি দিব। এটা খুব ভালো কোশ্চেন। শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন? 2 মার্কের কোশ্চেন সব সময় আসে। গাঢ় HCl ব্যবহৃত হয় কেন? ব্যবহৃত হয় কেন? শিক্ষা পরীক্ষায় আমরা কেন গাঢ় HCl, তার মানে কি আমরা জানি কি, আমরা জানি এখানে যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে কোন লবণ পেতাম? সালফেট লবণ, সালফেট লবণ। এখানে যদি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে কোন লবণ পেতাম? নাইট্রেট লবণ। আর ক্লোরাইড ব্যবহার, HCl ব্যবহার করার কারণে কোন লবণ পাইছি? ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে ক্লোরাইড, ক্লোরাইড লবণের মধ্যে, ক্লোরাইড লবণের মধ্যে, এটা কিন্তু হিংস আকারে, এটা কিন্তু পুরো না, হ্যাঁ হিংস আকারে। ক্লোরাইড লবণের মধ্যে ধাতব ক্লোরাইড লবণ, এটা তো ধাতব কানেক্ট থাকে, ক্লিয়ার? ধাতব ক্লোরাইড লবণ, লবণ অনেক বেশি উদ্বেগ, অনেক বেশি উদ্বেগ, অর্থাৎ এটি খুব সহজে, অর্থাৎ এটি খুব সহজে তোমার বাষ্পে পরিণত হয়ে, বাষ্পে পরিণত হয়ে বুনশেন বানারের শিখায়, বানারের শিখায়, শিখায় সহজে, সহজে ছড়িয়ে পড়তে পারে, ছড়িয়ে পড়তে পারে। ফলে বুনশেন বানারে, বুনশেন বানারে নির্দিষ্ট মৌলের জন্য, মৌলের জন্য বৈশিষ্ট্যমূলক, বৈশিষ্ট্যমূলক বর্ণ দেখা যায়। ধাতব ক্লোরাইড লবণ, ধাতব ক্লোরাইড লবণ উদ্দয়ী, উদ্দয়ী হওয়ার কারণে, হওয়ার কারণে, কারণে গাঢ় HCl ব্যবহৃত হয়, HCl ব্যবহৃত। কারণ গাঢ় HCl ব্যবহার না হলে ধাতব ক্লোরাইড হবে না, আর ধাতব ক্লোরাইড না হলে ভোলাটাইল হবে না, অল্প তাপে বাষ্পে পরিণত হবে না। তো সেই কারণে কি তোমার, তোমার বাষ্পে যদি না পরিণত হয়, এটা আয়ন ফর্মে যদি না থাকে, তখন আমরা কালারও পাবো না। দেখো বুঝতে পারছো কিনা?
আমাদের এই চ্যাপ্টারটা শিক্ষা পরীক্ষা বাদে আর দুই একটা ছোটখাটো কোশ্চেন বাদে, হ্যাঁ, পুরোটাই কমপ্লিট। মানে শিক্ষা পরীক্ষা তো পড়াই দিচ্ছে, ক্রোমাটোগ্রাফি বাদে আর দুই একটা কোশ্চেন বাদে ছোটখাটো। এখানে কোন ধাতু কোন ধরনের কালার দেয় আমি গ্রুপে তোমার এটা একটা পিক পাঠিয়ে দেব, এটা তুমি ছবি তুলে নেবা, মানে ছবি পাঠিয়ে দেব, তুমি এটা উঠাই নেবা, ক্লিয়ার? আর যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারে এখন বাকি আছে ক্রোমাটোগ্রাফি আর দুই একটা বর্ণালীর তোমার কিছু কোশ্চেন, যেমন আছে জাল টাকা শনাক্তকরণে কেন তোমার ইউভি রশ্মি ব্যবহার করা হয়, এমআরআই এর মূলনীতি কি, হ্যাঁ, এগুলো এই দুটো কোশ্চেন। আর এটার সাথে আছে কোনটা ক্রোমাটোগ্রাফিটা আমি অনেক ডিটেইলসে পড়াই, তুমি যখন কলেজে পড়বা তখন তুমি বুঝতে পারবে দুটো লেকচারের মধ্যে ভেরিয়েশন, হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে। এই কারণে আমরা ক্রোমাটোগ্রাফিটা আবার সরাসরি হলে ভালো হয়, হ্যাঁ, সরাসরি স্টুডেন্ট কনভার্সন না হলে জিনিসটা আরো ভালোভাবে বোঝানো যায়, হ্যাঁ। এখন তুমি কি করবা যে আমরা এখন তোমার নেক্সট থার্ড চ্যাপ্টারে চলে যাব, এই ক্রোমাটোগ্রাফির অংশটুকু থাকবে। যখন যদি অনলাইন ব্যবস্থার মাধ্যমে যদি পড়ানো লাগে তাহলে অনলাইনে এটা শেষ করে দেব, কারণ তার মেইন কারণ হচ্ছে পরের টপিকে কেন যাব, কারণ কলেজ যদি অনলাইনের মাধ্যমে যদি তোমার ক্লাসগুলো নেয়, হ্যাঁ, তাহলে তোমার কিছুদিন পরেই তোমার একটা এক্সাম, ওই এক্সামে টোটাল চ্যাপ্টারে থাকে কোন কলেজে, কোন চ্যাপ্টার কোন কলেজে থাকে তোমার সেকেন্ড চ্যাপ্টারে অর্ধেক অংশ, থার্ড চ্যাপ্টারের অর্ধেক অংশ। এই কারণে আমরা একটা চ্যাপ্টার মোটামুটি 80% কমপ্লিট করে করে যদি শেষ করি, পরবর্তীতে আমরা শেষ করব। তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা খাতা, তোমার এই চ্যাপ্টারে যদি তোমার খাতার কাগজ যদি থেকে যায়, আমরা নেক্সটে যে থার্ড চ্যাপ্টার যে পড়াবো ওখান থেকে তুমি স্টার্ট করো, তার জন্য একটা নতুন খাতা। তুমি প্রত্যেকটা পেজের জন্য বেশি না, বেশি মোটাও লাগবে না, বেশি ছোটও লাগবে না, মাঝারি টাইপের খাতা বানাও, এবং প্রত্যেকটা আলাদা, কারণ এই চ্যাপ্টার অনেক ক্রিয়েটিভ কোশ্চেন প্র্যাকটিস করানো বাকি আছে, অনেক কিছু বাকি আছে, কারণ অনেক ইনফরমেশন দেওয়া বাকি আছে। তখন আস্তে আস্তে ওই ইনফরমেশন গুলো আমরা ওখানে দিব। বুঝতে পারছি কিনা? তার মানে আমরা ক্রোমাটোগ্রাফিটা আমরা পড়াবো যদি তোমার অফলাইন হয় তখন, আর যদি তোমার এইভাবে চলে তাহলে এইভাবে পড়াই দেবো, সেটা হবে কলেজ ওপেন করার ডিমান্ডের উপর, হ্যাঁ। আর সেকেন্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার অংশ, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই, বাই বাই। এই সুপ্তাল মহিয়ান এটা কোন কলেজ? তুমি সুপ্তাল মহিয়ান রেসিডেন্সিয়াল মডেল, হ্যাঁ। তোমার ক্লাস হইছে, ক্লাস শুরু হইছে তোমাদের সুপ্তাল মহিয়ান, এই সুপ্ত তোমাদের ক্লাস শুরু হইছে? তোমাদের ক্লাস শুরু হইছে? হ্যাঁ, এটা কিছু এরকম অনেক বুমবাং এক্সাম হবে, হ্যাঁ, অনলাইনে বুমবাং এক্সাম হবে। তাহলে তোমার এটা নিয়ে এত মাথায় না, আমাদের মেইন হচ্ছে ডিটেইলসে আমরা সিলেবাসটা শেষ করব, এটাই। কারণ এই চ্যাপ্টারটা শেষ করতে আমাদের মিনিমাম, আমি যদি অফলাইন হতো তোমার 25 থেকে 27টা লেকচারের মধ্যে কমপ্লিট হয়ে যেত। অফলাইনের কারণে লেকচারগুলো লিখে দিতে হয়, এখানে লেকচারটা বড় হয়ে যায়, হ্যাঁ। তাহলে ভালো থাকো, বাই বাই।